সকালবেলা নাক ডেকে ঘুমোচ্ছে মেহু। পুরো নাম মেহেরিন আফরিন। তখনই তার আম্মু তাকে ঘুম থেকে ডেকে তোলার জন্য আসলেন। তিনি মেয়েকে নাম ধরে ডাকতে লাগলেন। এই মেহু, মেহু, কি হলো? তুই এখনো ঘুমাচ্ছিস কেন? ভার্সিটি যাবি না? আরে আম্মু, তুমি তো ভুলে গেছো। আমি ভার্সিটি শেষ করে চলে এসেছি। এখন শুধু ঘুম আর শান্তি আর শান্তি। এই যা, সত্যি তো আমি ভুলেই গেছিলাম। তুই তো অনার্স কমপ্লিট করে নিয়েছিস। এখন তো আর ভার্সিটিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা তো আমি একদম ভুলে গেছিলাম। ঠিক আছে, তুই ঘুমা, আমি গেলাম। এই বলে তিনি মিহুর রুম থেকে বের হয়ে চলে আসলেন। আসলে তিনি সকালবেলা রান্নাঘরে কাজ করছিলেন। যখন ওনার ছোট যা নিজের ছেলেকে ঘুম থেকে ডেকে তোলার জন্য রুমে যাচ্ছিলেন, তখনই ওনার মনে পড়লো ওনার মেয়েকেও ঘুম থেকে ডেকে তুলে দেওয়া প্রয়োজন। ওনার মেয়েরও তো ভার্সিটি যাওয়ার আছে। কিন্তু উনি ভুলে গিয়েছিলেন ওনার মেয়ে ইতিমধ্যে অনার্স কমপ্লিট করে ফেলেছে, তাই আর ভার্সিটি যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই তিনি আবারও কিচেনে ফিরে আসলেন আর রান্নার কাজে মনোযোগ দিলেন। এদিকে ওনার ছোট যা নিজের ছেলেকে ঘুম থেকে ডেকে তোলার জন্য রুমে পৌঁছালেন ততক্ষণে। এই মাহির, ঘুম থেকে ওঠ। তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? তোর তো ভার্সিটি যাবার আছে, এই কথাটা ভুলে গেছিস কি? মায়ের কণ্ঠস্বর শুনে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে মাহিন। আর তারপরেই ঘড়ির দিকে তাকিয়ে দেখে অলরেডি সকাল 8:30 বেজে গেছে। আর তখনই সে তার মাকে বলতে থাকে, আরে আম্মু, এতক্ষণে তোমার সময় হলো? সেই সকালবেলা তোমাকে ঘুম থেকে ডেকে দেওয়ার কথা বলেছিলাম, আর তুমি এতক্ষণে আমাকে ডাকতে এসেছো। আরে বাবা, তুই আমাকে কেন কথা শোনাচ্ছিস? আমি তো সকালে উঠে ফজরের নামাজ পড়ে তারপর কোরআন তেলাওয়াত করতে বসি, তারপর পিছনে চলে যাই। তোকে ঘুম থেকে তুলে দেওয়ার কথা আমি একদম ভুলে গেছিলাম। যাই হোক, এখনো অনেক সময় আছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে আয়, আমি তোর জন্য নাস্তা রেডি করে রেখেছি। কাছে আম্মু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি তাড়াতাড়ি যাও, আমার জন্য নাস্তা রেডি করো। আমি এক্ষুনি চলে আসছি। এই বলে মাহিন তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে গেল আর তারপরে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে মাহিনের আম্মু নিচে গিয়ে কিচেন থেকে নিজের ছেলের জন্য নাস্তা রেডি করলেন। আর এদিকে নাস্তা রেডি করতে করতেই ওনার বড় যাকে বলতে লাগলেন, কি ব্যাপার ভাবি, তুমি না মেহুকে ঘুম থেকে ডেকে তুলতে গিয়েছিলে? ও কি এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? না রে ছোট, আমি তো একদম ভুলে গেছিলাম। মেহু তো আর ভার্সিটিতে যাবে না। ওর তো পড়াশোনা শেষ। তুইও সেটা মনে রাখবি না? আরে ভাবি, সত্যি এটা তো একদমই মনে ছিল না। যাই হোক, মেয়েটা এতদিন অনেক কষ্ট করে পড়াশোনাটা শেষ করেছে। এখন মেয়েটাকে একটু বিশ্রাম নিতে দাও। সে তুই যাই বলিস, আমার মেয়েটা পড়াশোনার যথেষ্ট মনোযোগী। সে একদম অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে বলেই ভালো একটা রেজাল্ট করতে পেরেছে। সত্যি বলতে গেলে আল্লাহ আমার মেয়েটার মাথায় যথেষ্ট বুদ্ধি দিয়েছে। সে তুমি যা বলেছো ভাবি, সত্যি আল্লাহ তোমার মাথায় যথেষ্ট বুদ্ধি দিয়েছে, সেই সঙ্গে ভালো ধৈর্যও দিয়েছেন। সে না হলে কেউ সারাক্ষণ এইভাবে বইয়ের পাতায় মুখ গুজে রাখে? এটা আমার দেখা ছিল না। ঠিক আছে ভাই, এইসব কথা এখন বাদ দে। এদিকে মাহিন ভার্সিটিতে যাবে, অন্যদিকে ওদের বাবা কাকারাও তো অফিসে যাবে। ওদেরও তো অফিসে যাওয়ার টাইম হয়ে যাবে। এখন তাড়াতাড়ি রান্নায় হাত টাত চালা। হ্যাঁ ভাবি, এটা তুমি একদম ঠিক কথা বলেছো। আমার দেবর তো ডাইনিং টেবিলে এসে খাবার না পেলে চিৎকার দিয়ে সারা বাড়ি মাথায় তোলে। চাইতে বরঞ্চ আগেই তার রান্নাটা শেষ করি, তারপর না হয় কথা বলা যাবে। এই বলে দুইজন মিলে রান্নার কাজে মনোযোগ দিলেন। এদিকে মাহিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর ডাইনিং টেবিলে আসে খাবার খাওয়ার জন্য। খাবার টেবিলে প্রতিদিন মাহিন এসেই দেখে মেহু আগে থেকেই বসে তার জন্য অপেক্ষা করছে। এটা মেহুর প্রতিদিনের অভ্যাস। একা একা খাবার খেতে পারে না, প্রতিদিনই খাবার টেবিলে এসে মাহিনের জন্য অপেক্ষা করবে। এটা যেন তার নিত্যদিনের রুটিন। কিন্তু আজ যখন মাহিন এসে দেখতে পেল খাবার টেবিলে মিহু এখনো এসে পৌঁছায়নি, মাহিন তার বড় আম্মুকে তখন বলতে লাগলো, কি ব্যাপার বড় আম্মু? শাকচুন্নি দেখি এখনো খাবার টেবিলে এসে পৌঁছায়নি। শাকচুন্নি কি ঘুম থেকে ওঠেনি নাকি? তোরা দুজনে একদম ঠিক করে নিয়েছিস, তোরা আর জীবনেও কোনোদিন মানুষ হবি না। বড় আম্মু, তুমিও আমাকে কথা শোনাচ্ছ?
তোমার মেয়েটা আমাকে কথা শোনাতে শোনাতে আমার কান দুটো একদম ঝালাপালা করে দিয়েছে। আর এখন তুমিও। তখন মিহুর আম্মু একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাহিনকে বলতে লাগলো, সরি বাবা, আমার ভুল হয়েছে, এইবারের মতন আমাকে মাফ করে দে। আর কখনো আমি তোদের ব্যাপারে কোনো কথাই বলবো না, কারণ আমি যে কথাই বলি না কেন, তোরা দুজনে সেটার মধ্যে একটা প্যাচ লাগাবি, এটা আমাকে 300% কনফার্ম হয়ে থাকতে হয়। আরে মাহির, তুইও হয়ে গেছিস একদম জাতা। বড়দের সাথে এইভাবে কেউ কথা বলে? সরি আম্মু, আমার ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই তোমার সঙ্গে এভাবে কথা বলবো না। তবে প্লিজ তুমি কিন্তু আমার সঙ্গে একদম রাগ করে থেকো না। তুমি রাগ করে থাকলে আমার ভীষণ কষ্ট হয়। এই বলে খাবার টেবিল থেকে মাহির উঠে গিয়ে তার বড় আম্মুকে জড়িয়ে ধরে আর দুষ্টুমি করে বলতে থাকে, আচ্ছা বড় আম্মু, সেসব কথা বাদ দাও। তুমি তোমার মেয়েকে আমাদের বাড়ি থেকে কবে বিদায় করছো সেটা বলে দাও। তোমার মেয়ের জ্বালায় আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি। ও আচ্ছা, এই কথা। তুই একটা কথা একবার চিন্তা করিস না, আমার মেয়েটা এই বাড়ি থেকে চলে গেলে তুই এই যে সারাদিন ঝগড়া করিস, এই ঝগড়াগুলো কার সঙ্গে করবি? বড় আম্মু, আমি কারোর সঙ্গে ঝগড়া কেন করতে যাব? তোমার মেয়ে তো সারাদিন আমার সঙ্গে যেচে এসে ঝগড়া করে। আমি কি ইচ্ছা করে তোমার মেয়ের সঙ্গে ঝগড়া করতে যাই নাকি? নাকি গলায় কথাটা বলে মাহিন। আর তখনই পাশ থেকে তার আম্মু বলতে থাকে, ওরে হারামজাদা, হয়েছে, এসব পাগলামো মার্কা কথাবার্তা বন্ধ কর। তোর ভার্সিটি যাওয়ার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি ভার্সিটি যা। বাসায় ফিরে না হয় এসব ফালতু ব্যাপার নিয়ে আলোচনা করিস। আম্মু, এই পুরো রাজত্বে কখন আমি একা রাজত্ব করব সেই 3টার জন্য অপেক্ষায় আছি। আর তুমি বলছো আমি ফালতু কথা বলছি? তখনই মুচকি হেসে মিহুর আম্মু বলতে থাকেন, ঠিক আছে বাবা, চিন্তা করিস না, মেয়ে যখন হয়েছে বিয়ে তো দিতেই হবে, সেটা আজ হোক বা কাল। বিয়ের পর তো এই বাড়ি থেকে চলেই যাবে, তখন পুরো বাড়িতে তুই আর তোর রাজত্ব চলবে, বুঝতে পেরেছিস? সেটা তো জানি। আর সেই দিনটা কবে আসবে সেই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করছি। আল্লাহ সেই দিনটাকেও তাড়াতাড়ি এনে দাও, কারণ আমি আবার বেশি অপেক্ষা করতে পারি না। আমিন। এই বলে মাহিন খাবার টেবিলে চলে গেল আর তারপর খাওয়া শেষ করে ভার্সিটিতে। এদিকে দুপুর 2টায় রুম থেকে বের হয় মেহু। রুম থেকে বের হয়ে সোজা খাবার টেবিলে চলে আসে। খাবার টেবিলে তখন দুপুরের খাবার সার্ভ করা ছিল। এটা দেখেই মেহুর মেজাজ একটু গরম হয়ে গেল আর সে তখনই চিৎকার দিয়ে বলতে লাগলো, এই আম্মু আম্মু, আমার খাবার কোথায়? সকালের খাবার খাইনি আমি, এখন টেবিলে দুপুরের খাবার কেন সার্ভ করা? আমার নাস্তা কোথায়? মেহুর কণ্ঠস্বর শুনে রুম থেকে বের হয়ে আসেন মাহিনের আম্মু। মেহুর আম্মু তখন নিজের রুমে জোহরের নামাজ পড়ছিলেন। মাহিনের আম্মু ডাইনিং টেবিলের কাছে এসে মেহুকে জিজ্ঞাসা করতে থাকেন, কি হয়েছে? আর তখনই মেহু বলতে থাকে, ছোট আম্মু, আমি তো সকালে নাস্তা করিনি, তাহলে আমার নাস্তা কোথায়? আরে বাবা, এখন দুপুর 2:30 বাজে, দুপুরের খাবার সময় হয়েছে, আর এতক্ষণে এসে তুই সকালের নাস্তা দিছিস? আমি কিছু জানি না ছোট আম্মু, আমার এক্ষুনি নাস্তা লাগবে, মানে এক্ষুনি লাগবে। আমার জন্য নাস্তা বানিয়ে দাও। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তুই একটু বস, আমি এখনই নাস্তা বানিয়ে নিয়ে আসছি। এই বলে আবারও কিচেনে ঢুকে গেলেন মাহিনের আম্মু। যদিও তিনি কিছুক্ষণ আগেই দুপুরের খাবার বানানো শেষ করে মাত্রই ফ্রেশ হয়ে নিচে এসেছেন, কিন্তু মেহু প্রচন্ড রাগী মানুষ। এখন যদি তাকে সকালের নাস্তা না দেওয়া হয় তাহলে সে আর সারাদিন কিছুই খাবে না। মেয়েটাকে সারাদিন না খেয়ে রাখা চাইতে একটু কষ্ট করে হলেও নাস্তা বানিয়ে দিয়ে দেওয়াটাই সবচাইতে ভালো উপায়। তারপর সে খাবে নাকি খাবে না সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। মাহিনের আম্মু প্রায় 20 মিনিট পর মেহুর জন্য নাস্তা বানিয়ে ডাইনিং টেবিলে প্রেজেন্ট করে। মেহু নাস্তা খেতে থাকে আর ঠিক ওই মুহূর্তেই তার আম্মু নামাজ শেষ করে ডাইনিং রুমে আসেন আর মেহুকে বলতে থাকেন, কি ব্যাপার মেহু, তুই খাবারটি ভাবে যেভাবে চিৎকার চেঁচামেচি কেন করছিস? আমি কখন চিৎকার করলাম? তুমি কি কানে বেশি শুনতে পাও নাকি? আমি কেন কানে বেশি শুনতে যাব? আমি তো ঠিকই শুনেছি,
আমি তোর রুমে থেকে শুনেছিলাম তুই কিছু একটা নিয়ে চিল্লাপাল্লা করছিস। কি নিয়ে চিল্লাপাল্লা করছিস বল তো শুনি। মিহু তখন কিছু একটা বলতে চাইছিল, কিন্তু ততক্ষণে মাহিনীর আম্মু বাধা দিয়ে বলতে লাগলো, ছেড়ে দাও না ভাবি, কেন শুধু শুধু প্যাচাল করছো? তুমিই বললে তো কিছু বলেনি, তাহলে শুধু শুধু কেন কথা পেঁচাতে চাইছো? কিন্তু আমি তো শুনলাম ও কিছু একটা বলছে চিৎকার করে। তুমি ভুল শুনেছো হয়তো। এখন চলো এখান থেকে, মেয়েটা খাচ্ছে, শান্তি মতো খেতে দাও। এই বলে মাহিনীর আম্মু মেহুর আম্মুকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। আর মেহু খাবার টেবিলে বসে খাবার খেতে লাগলো। মেহুর খাওয়া শেষ হতে হতে প্রায় বিকাল 3টার মতো বেজে গেল। আর এদিকে মাহিনীর ভার্সিটি ছুটি হয়ে যায় বিকাল 3টার মধ্যে। মাহিন ভার্সিটি থেকে সোজা বাসায় চলে আসে। যদিও অন্যান্য দিন তার বন্ধুদের সঙ্গে কিছুটা সময় আড্ডা দেয়, তবে তার অন্যান্য বন্ধুরা সবাই ব্যস্ত থাকায় সে সোজা বাসায় ফিরে আসলো। বাসায় এসে মেহুকে খাবার টেবিলে দেখে মাহিন বলতে লাগলো, কি রে, তুই কি এই বাড়িতে চলে যাওয়ার আগে বাড়ির সমস্ত খাবার শেষ করে তবেই যাবি নাকি? বাড়ি থেকে চলে যাওয়ার আগে মানে? তুই কি বলতে চাইছিস? আমি তো তোর কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। মানে তুই হয়তো একটা কথা ভুলে গেছিস, যে তোর পড়াশোনা শেষ হয়ে গেছে আর এই বাড়ির নিয়ম অনুযায়ী এখন থেকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। তখনই মিহু একটা মুচকি হাসি দেয় আর মাহিনের দিকে তাকিয়ে বলতে থাকে, কিন্তু আমার কি মনে হয় জানিস, তোর এই আশাটা কোনোদিনও পূর্ণ হবে না। এই আশাটা শুধু আশাই থেকে যাবে। হোয়াট ডু ইউ মিন বাই আশা থেকে যাবে? তুই মেয়ে মানুষ, বড় হয়েছিস, পড়াশোনা শেষ করেছিস, এখন বাবার বাড়ি দায়িত্ব শেষ, এখন থেকে তোর শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। তারপর তুই তোর শ্বশুর বাড়ির মানুষের হাড় মাংস জ্বালিয়ে খাস। এখানে আমাদেরকে একটু শান্তিতে থাকতে দে এবার। আই এম সো সরি ব্রো, এটা হচ্ছে না, কারণ আমি এই বাড়ি থেকে কোথাও যাচ্ছি না। তুই কি ভেবেছিস তোকে বটগাছের মতো এই বাড়িতে খুঁটি হিসেবে রেখে দেওয়া হবে নাকি? সেটা কেন হতে যাবে? আমি আমার অধিকার নিয়ে এই বাড়ি থেকে যাব। মানে তুই কি বলতে চাইছিস? আমার মাথায় কিছুই ঢুকছে না, একটু কি ক্লিয়ার করে বলবি? মেহু কিছুক্ষণ চুপ করে থাকে আর তারপর টেবিলের উপর থেকে কাঁটা চামচটা নিয়ে নিজের প্লেটে কিছুক্ষণ টুকটুক করে আর তারপরেই মাহিনকে বলতে থাকে, আই এম সো সরি মাই ডিয়ার। অতীব দুঃখের সঙ্গে আমাকে জানাতে হচ্ছে যে তুই হয়তো একটা কথা ভুলে গেছিস। মানে আমি আবার কি ভুলে গেলাম? সেই ছোটবেলায় যখন দাদু মারা গিয়েছিল, তার আগে তোর আর আমার বিয়ের সম্বন্ধ ঠিক করে গেছিল। শুধু এইটুকু বললে ভুল হবে। তা তো আমাকে নিজের হাতে বালা জোড়া খুলে আমার হাতে পরিয়ে দিয়ে তোর বউ বানিয়ে রেখে গেছিল আমাকে। এই কথাটা কি তোর আদৌ মনে আছে? তুই পাগল নাকি, তোর মাথা খারাপ? আমি তো সেটাই বুঝতে পারছি না। সেই কোন কালে কোন বড় মহিলা কি বলে গেছে আর কি করে তার বিনিময়ে আমার তোকে বিয়ে করতে হবে? বিয়ে করতে হবে মানে? আমি তো মনে মনে তোকে বিয়ে করেই নিয়েছি। এখন শুধু কাগজে কলমে বিয়ে করার আর বাকি রয়েছে। এটা নিয়ে তুই শুধু স্বপ্নই দেখতে থাক, কারণ তোর এই স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না। আমি কোনো দিন তোকে নিজের বউ হিসেবে মানি না, মানব না। এটা তোর মাথায় ভালোভাবে ঢুকিয়ে নে। তুই মানুষ কি না মানুষ তাতে আমার কি যায় আসে? আমি তো তোকে মেনে নিয়েছি, এটাই যথেষ্ট। তাছাড়া তুই আমাকে মেনে নিতে বাধ্য। সবকিছু মগের মূল্যক নয় যে তুই বলবি আর তাতেই হয়ে যাবে। আমারও মতামতের আর সিদ্ধান্তের একটা ব্যাপার স্যাপার আছে। তুই বললেই তো আর আমি তোকে মেনে নেব না বা তোকে আমি বিয়ে করে নেব না। তুই হয়তো একটা কথা ভুলে যাচ্ছিস, আমি এই পরিবারের একমাত্র মেয়ে। আমার সিদ্ধান্তের গুরুত্ব এই পরিবারে অসীম। এই পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে কতটা ভালোবাসে সেটা তুই খুব ভালো করেই জানিস। আর তাদের কাছে আমার চাওয়া পাওয়া কতটা মূল্যবান সেটাও তুই খুব ভালো করেই জানিস। সে যত যাই কিছু হোক না কেন, তাতে আমার কিছুই যায় আসে না। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি আমি তোকে মানি না, মানব না কোনো দিনও। এটা পসিবল না, এটা পসিবল হবে না। ও আচ্ছা, তাই নাকি? তাহলে ঠিক আছে, একটা কথা তোর মাথায় ভালোভাবে সেট করে নে।
আমি এমন কিছু করব যার কারণে তুই আমাকে বাধ্য হবি বিয়েটা করতে, আর তুই নিজেই এসে আমাকে বিয়ের কথা বলবি। তোর এই স্বপ্নটা আজীবন স্বপ্নই থেকে যাবে। তোর এই স্বপ্ন কোনো দিন আর বাস্তবে পরিণত হবে না। এটা তুই খাতা কলমে লিখে রাখতে পারিস, কারণ তুই পাগল হলেও এই ফ্যামিলির অন্য মেম্বার্সরা কিন্তু পাগল নয়। এই বলে মাহিন মিহুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই সেখান থেকে সোজা নিজের রুমে চলে গেল। আর মেহু তখন সেখানেই বসে রইলো। বেশ কিছুক্ষণ পর আবারও মাহিনের আম্মু সেখানে আসে। আর তখনই সে মাহিনের আম্মুকে ডেকে নিয়ে বলতে থাকে, আচ্ছা ছোট আম্মু, দাদু মারা যাওয়ার আগে একটা কথা বলে গেছিল, সেটা কি তোমাদের কারোর মনে আছে? কোন কথার কথা বলছিস মা? আমি তো বুঝতে পারছি না, একটু খুলে বল তো শুনি। আরে বাবা, তোমরা সবাই মিলে দেখি ভুলে বসে আছো। কারণ ব্যাপারটা তো আমার জন্য, সেজন্য তোমাদের নিজেদের জন্য হলে ঠিকই তোমরা মনে রাখতে। সেই ছোটবেলায় যখন দাদু মারা গেছিল তার আগে বলে গেছিল তোমার ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে, আর আমাকে এ বাড়িতেই রেখে দিতে। এই কথাটা কি তোমাদের কারোর আদৌ মনে আছে? একটু কপাল কুঁচকে তাকালেন মাহিনের আম্মু। কারণ যখন মাহিনের দাদু এই কথাটা বলেছিলেন তখন মেহু আর মাহিন দুজনেই অনেক ছোট ছিল। মেহুর বয়স তখন বেশি হলে 3 বছর হবে, আর মাহিনের 2 বছর। এত ছোট বয়সের কথা কিভাবে মেহুর মনে আছে সেটাই তিনি ভেবে পাচ্ছেন না। বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন তিনি। আর তার চুপ করে থাকা দেখেই মেহু আবারও বলতে লাগলো, কি ব্যাপার ছোট আম্মু, তুমি আমার কথা শুনে এভাবে চুপ করে গেলে কেন? আমি তোমাকে কিছু বলেছি? তুমি কি আমার কথা শুনতে পাওনি নাকি? তোমাদের মনে থাকবেই না, কারণ মনে থাকলে তো আমাকে তোমার ছেলের বউ বানাতে, আর তা না হলে তো অন্য মেয়েকে এই বাড়িতে নিয়ে আসতে পারবে। আর আমাকে যদি ছেলের বউ বানাও তাহলে তো এই বাড়ির সম্পত্তির সিংহভাগ আমি পেয়ে যাব। এসব কি ধরনের ফালতু কথা বলছিস? এইসব কথা আমরা কখনো চিন্তাও করি না। তুই আমাদের বাড়ির মেয়ে, আর বাড়ির মেয়ে যদি বাড়িতে থাকতে চায় তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে আমরা এমন কিছু কেন চিন্তা করব? সেটা তো তোমাদের কথাতেই বোঝা যাচ্ছে, তোমরা তো সেই কথাটাই ভুলে গেছো। তাহলে কাজটা কিভাবে করতে? আমি যদি এই কথাটা ভুলে যেতাম তাহলে তো তোমরা আরো বেঁচে যেতে, কারণ তখন আর এই কথাটার কোনো প্রমাণ বা সত্যতা কোনোটাই থাকতো না। আচ্ছা বাবা, ঠিক আছে, ভুলে যাওয়ার জন্য আমি দুঃখিত। তোর কাছে মাপ চাইছি। এবার অন্তত কথাটা এখানেই শেষ কর। তাছাড়া তোমরা এখন বড় হয়েছো, সেই ছোটবেলাকার কথা তোদের মনে আছে কি নেই। তাছাড়া তোরা এখন বড় হয়েছিস, তোদের মত চেঞ্জ হতে পারে। তা এই ব্যাপারটা নিয়ে আমরা কেউ কোনো কথা বলতে চাইনি। তোমরা কেউ কেন এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাওনি? নাকি তোমরা চেয়েছিলে তোমার ছেলে অন্য একটা মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসুক, আর আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে? না রে মা, সেই রকমটা নয়। তুই আমাদের ভুল বুঝতেছিস। আমরা সেই রকম কোনো কিছু কখনো চিন্তা করি না। তুই আমাদের বাড়ির মেয়ে, তোকে তো সবসময় আমি নিজের মেয়ের মতোই ভালোবেসে আগলে রেখেছি। এটা কি তুই একবারও না বলতে পারবি? সেটা না হয় বলতে পারবো না, কিন্তু তাই বলে তোমরা এত গুরুত্বপূর্ণ একটা কথা ভুলে যাবে, এটা তো আমি কোনোদিনও কল্পনাও করিনি। আচ্ছা বাবা, ঠিক আছে, তার জন্য তো আমি সরি বললাম। এবার এই প্রসঙ্গটা এখানেই বাদ দে। তাছাড়া মাহিন এখন স্টুডেন্ট, কিছুই করে না। সে পড়াশোনাটা শেষ করুক, তারপর তার সঙ্গে এই ব্যাপারে আলোচনা করি। তারও তো সিদ্ধান্তের একটা ব্যাপার স্যাপার আছে। তার সিদ্ধান্ত মানে? দাদি যে সিদ্ধান্ত দিয়ে গেছে সেটাই বহাল থাকবে। আমি তোমার ছেলেকেই বিয়ে করব, আর তোমার ছেলে যদি আমাকে বিয়ে করতে না চায় তাহলে আমি তোমার ছেলেকে জোর করে বিয়ে করব, কিন্তু তোমার ছেলের আমাকেই বিয়ে করতে হবে, এটাই শেষ কথা। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই আমার ছেলেকে বিয়ে করিস, এই ব্যাপারে আমি তোকে কোনো বাধা দেব না। তবে আগে আমার ছেলেকে পড়াশোনাটা শেষ করতে দেখেছি। তুই একটা করতে তো দে, তা না হলে তোকে বিয়ে করে খাওয়াবে কি সেটা বল। এই বলে মাহিনের আম্মু কোনো রকমে কথা প্রসঙ্গটা পাল্টে নিলেন। আর তারপর সেখান থেকে চলে গেলেন নিজের রুমে। এদিকে মেহু ততক্ষণে নিজের খাওয়া শেষ করে নিজেও রুমে চলে গেল। সেদিন সন্ধ্যাবেলায় সবাই ড্রয়িং রুমে বসে আছে। তখনই মেহুও সেখানে আসে। মাহিনও সেখানেই বসা ছিল। আর তখনই মেহু সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, শোনো সবাই,
দাদি মরে যাওয়ার আগে যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তের আমি বাস্তবায়ন করতে চাই। কোন সিদ্ধান্তের কথা বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। অতঃপর মেহু তার আব্বুকে আবারও সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর মেহুর আব্বু বলতে থাকেন, কথাটা তো ঠিক আছে, কিন্তু তোরা দুজনে এখন বড় হয়েছিস, তোদের দুজনের সিদ্ধান্তেরও ব্যাপার স্যাপার আছে। তোদেরকে সিদ্ধান্ত, তোরা কি একে অপরকে বিয়ে করতে চাস? কথাটা শুনে এক কথায় উত্তর দেয় মেহু। সে মাহিনকে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় মাহিন। মাহিন কোনোভাবেই মেহুকে বিয়ে করতে রাজি নয়। সে সবার সামনে স্পষ্টভাবে জানিয়ে দেয় সে কোনোদিনও মেহুকে বিয়ে করবে না। তোমাদের প্রত্যেকটা মানুষের মাথা খারাপ হয়ে গেলেও আমার মাথায় কোনো সম্পূর্ণ ঠিক আছে। আমি এই ডেঞ্জারাস মেয়েকে বিয়ে করে কোনোদিনও সংসার করতে পারবো না। আমি নিজের জীবনটাকে তেজপাতা বানাতে চাই না। দেখ, একদম সাবধানে কথা বলিস। এসব ফালতু মার্কা কথাবার্তা একদম ভালো লাগে না। আমি আবার কখন তোর জীবনটাকে তেজপাতা বানাতে গেলাম? আমি তো শুধু তোকে বিয়ে করে সংসার করতে চেয়েছি তোর সাথে। এজন্যই তো বললাম তোর মাথার তার ছিঁড়া আছে, কিন্তু আমার মাথার তার ছেঁড়া নেই। তোর মতো মেয়ের সঙ্গে কখনোই সংসার করা যায় না। তাছাড়া তুই আমার চাইতে 1 বছরের সিনিয়র, তোকে তো আমি কখনোই বিয়ে করব না। সিনিয়র কথাটা শুনেই আরো বেশি রেগে যায় মেহু। আর তখনই সে চিৎকার করে মাহিনকে উদ্দেশ্য করে বলতে থাকে, তিনিও মানে? তুই কি বোঝাতে চাইছিস? আমি তোর চাইতে মাত্র 1 বছরের বড়। বর্তমান জেনারেশনে এটা কোনো ব্যাপারই নয়। বাই দ্য ওয়ে, আমি তোর চাইতে সিনিয়র হই আর জুনিয়র হই, তাতে কিছু যায় আসে না। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি তোকে বিয়ে করব, তার মানে তোকে বিয়ে করতেই হবে আমাকে। বললাম তো এটা মগের মুল্লুক নয়, তুই বলবি আর তাতেই হয়ে যাবে। আমি মেরুদণ্ডহীন পুরুষ নই যে তোর মতো পাগলি মেয়ের কথাই নাচবো। সে তুই আমাকে যাই বলিস না কেন, দিন শেষে তোকে আমাকেই বিয়ে করতে হবে। এটা তো আমি তোকে চ্যালেঞ্জ করেই বলেছি। ওকে ফাইন, দেখা যাবে তুই কি করতে পারিস। এ কথা বলেই মাহিন সেখান থেকে চলে গেল। আর এদিকে মেহু তখন পরিবারের সবাইকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, দেখো, তোমাদের সবাইকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, মাহিনকে বুঝিয়ে বলো ও যেন আমাকেই বিয়ে করে। ও যদি আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করার সাহস পর্যন্ত দেখিয়েছে, তাহলে কিন্তু এর পরিণাম খুবই ভয়াবহ হবে। এটা আমি তোমাদের সবাইকে বলে দিলাম। আরে বাবা, বিয়েটা তোদের দুজনের ব্যক্তিগত ব্যাপার। এখানে তুই আমাদের সবাইকে কেন থ্রেট দিচ্ছিস সেটাই তো বুঝতে পারছি না। আমরা কি জোর করে কাউকে দিয়ে কোনো কিছু করাতে পারবো নাকি? তোমরা কিভাবে কি করবে না করবে সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার যেটা বলার আমি সেটা বলে দিয়েছি। আমি যদি মাহিনকে বিয়ে করতে না পারি, তাহলে তোমরা সবাই কান পেতে শুনে রাখো, আমাকে হারিয়ে ফেলবে কিন্তু সারা জীবনের জন্য। এই বলে মেহু সেখান থেকে চলে গেল। আর এদিকে ফ্যামিলি মেম্বার সবাই তখনও ড্রয়িং রুমেই বসে আছে। মেহুর কথা শুনে সবাই একটু বিস্মিত হলো, আর সেই সঙ্গে একটু চিন্তিতও হলো। মেহু সেখান থেকে চলে যাওয়ার পর মেহুর বাবা মেহুর আম্মুকে বলতে থাকে, আমার এই কথাটা বলে গিয়েছিলেন, এটা তো আমরাই ভুলে গিয়েছিলাম। তাহলে মেহু এই কথাটা মনে রেখেছে কিভাবে? মেহু তো তখন অনেক ছোট ছিল। সেটা আমি কি করে বলবো? তোমার মেয়ে কিভাবে এতদিনের কথা মনে রেখেছে আমাদের এখানে মনে নেই। ও কিভাবে মনে রেখেছে? হ্যাঁ, ভাবি একদম ঠিক কথাই বলেছে। আমরা যেখানে এই কথাটা মনে রাখতে পারিনি, এহুশ এইখানে এই কথাটা কিভাবে মনে রেখেছে, এটাই আমি মনে মনে ভাবছিলাম। বুঝতে পারছি না এখন কি করব। কারণ মাহিন তো মনে হয় কোনোভাবেই এই বিয়েটা করতে রাজি হবে না। আর এইদিকে মেহু বিয়েটা না করতে পারলে না জানি কোন অঘটনটা ঘটিয়ে বসে। এত চিন্তা করে কোনো লাভ নেই, যা হবে দেখা যাবে। এখন এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। যখন যে দিক থেকে বৃষ্টি আসবে তখন সেদিকে ছাতা ধরতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক কথাই বলেছ। যখন যে দিক থেকে বৃষ্টি আসে তখন সেদিকেই ছাতা ধরতে হবে। তাহলে না সময় উপযোগী পদক্ষেপ নেওয়া হলো।
এই বলে সবাই নিজেদের মতো করে প্রসঙ্গ পাল্টে নিয়ে গল্প করতে লাগলো। সেভাবেই চলতে লাগলো সময়। এদিকে মিহুর আম্মু সবার জন্য নাস্তা বানিয়ে নিয়ে এসেছেন। সবাই একসঙ্গে বসে নাস্তা খেলো আর তারপর বসে গল্প করতে লাগলো। দেখতে দেখতে সময় কাটতে লাগলো। এই বাড়িতে পরিবারের সবাই যখন একসঙ্গে কথা বলতে বসে, তখন যে কখন সময় চলে যায় সেটা কারোরই খেয়ালই থাকে না। কারণ বাড়ির প্রত্যেকটা মানুষই এরকম কথা বলতে শুরু করলে তাদের কথা যেন শেষ হতে চায় না। গল্প করতে করতেই তাদের রাতের খাবারের সময় হয়ে গেল আর সবাই মিলে ডিনার টেবিলে জয়েন করলো। মাহিন খাবার টেবিলে আসলো, মিহু খাবার টেবিলে আসলো না। মেহুর আম্মু তখন মিহুকে খাবার টেবিলে নিয়ে আসার জন্য ডাকতে গেলেন, কিন্তু তখনই মেহু তার আম্মুকে স্পষ্ট জানিয়ে দিল সে খাবার টেবিলে আসবে না, তার খাবারটা যেন রুমে পাঠিয়ে দেওয়া হয়। মেহুর আম্মু তখন আর কোনো কথা না বলে মেহেরের খাবারটা তার রুমে পাঠিয়ে দিলেন। সবাই এই ব্যাপারে জিজ্ঞাসা করলেও মেহুর আম্মু কাউকে কোনো উত্তর দিলেন না, কারণ তিনি খুব ভালো করেই জানেন মেহু এখন প্রচন্ড পরিমাণ রেগে আছে। এখন যদি সে জানে তাকে নিয়ে গসিপ করা হচ্ছে, তাহলে সে আরো বেশি রেগে যাবে। তাই এই ব্যাপারে চুপ থাকাটাই শ্রেয়। তবে মাহিন একদমই চুপ করে থাকার মতো ছেলে নয়। মাহিন তো সবার সামনে বলেই বসলো, আমি তো খুব ভালো কথাই বুঝতে পেরেছি তোমার মেয়ে কেন এখানে খাবার টেবিলে আসছে না। তবে আমার জন্য একটা খুব ভালোই হয়েছে, তোমার মেয়ের চেহারাটাও দেখতে হলো না, আর তোমার মেয়ের সঙ্গে কোনো ঝগড়াও করতে হলো না। তখনই মাহিনের আম্মু মাহিনকে ধমক দিয়ে বলতে থাকেন, এইসব কোন ধরনের কথা? আমি তো সেটাই বুঝতে পারছি না। মাহিন, মেহু তোমার বড় বোন হয়, এটা তুমি ভুলে যেও না। সে তোমার থেকে বয়সেও বড় আর সম্পর্কেও। তাকে সম্মান দিয়ে কথা বলবে, বুঝতে পেরেছো? আমি অবশ্যই বড়দেরকে সম্মান দিয়ে কথা বলে, কিন্তু কোনো পাগলকে সম্মান দিয়ে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। মেহু আপু সম্পূর্ণ পাগল একটা মেয়ে। একদম চুপ করো তুমি। সে পাগল হোক আর যাই হোক, এতে তোমার কেন মাথা ব্যথা? সে তার মতন ঠিক জায়গায় আছে। তুমি তাকে দয়া করে আর রাগাতে যেও না। তুমি তোমার জায়গায় ঠিক থাকো। আমি তো আমার মতোই আছি, তাহলে সে কেন বারবার আমার সঙ্গে এসব ঝামেলা করতে আসে? আমি তো তাকে সব ঝামেলা করতে একদমই বলিনি। কেন সে আমার সঙ্গে ঝামেলা করতে চায়? মাহিন, এখন কিন্তু একদম বেশি হয়ে যাচ্ছে। এখানে পরিবারের সবাই আছে আর আমরা খাবার টেবিলে বসে আছি। এখানে কোনো কথা নয়। চুপচাপ খাও আর নিজের রুমে চলে যাও। এই বলে মাহিনের আম্মু মাহিনকে একটা ধমক দেন। আর তখন মাহিন আর কোনো কথা না বলে চুপচাপ খাবারটা খেয়ে নিজের রুমে চলে গেল। সে এই ব্যাপারে আর কোনো টু শব্দ পর্যন্ত করলো না। অন্যরাও খাবার খাওয়া শেষ হলে নিজেদের রুমে চলে গেলেন। মাহিনের আম্মু আর মেহুর আম্মু দুজনের সমস্ত জিনিসপত্র কিচেনে গুছিয়ে রেখে তারাও ঘুমোতে চলে গেলেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যথাসময়ে মাহিন নাস্তা শেষ করে ভার্সিটিতে চলে গেল। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হতে লাগলো, মেহু রুম থেকে বেরই হলো না। তাই মেহুর আম্মু খোঁজ নিতে গেলেন। মেয়ে কি করছে সেটা জানার জন্য তিনি দরজায় নক করতেই দেখতে পান মেহুর রুমের দরজা তখনও ভিতর থেকে লক করে রেখেছে। তিনি মেহুর রুমের দরজা নক করতে লাগলো। মেহু তখন ঘুম ঘুম চোখে তার মাকে বলতে লাগলো, কি হয়েছে আম্মু? তুমি এইভাবে আমাকে ডাকছো কেন? আমার তো ভীষণ ঘুম পাচ্ছে, আমাকে আর একটু ঘুমাতে দাও। আরে বাবা, সকাল করে দুপুর হতে চললো, দুপুরে খাবারটা তো অন্তত খাবি। কয়দিন ধরে সকালের খাবার খাওয়া তো একদম ছেড়ে দিয়েছিস, এবার অন্তত ঘুম থেকে ওঠ। প্লিজ আম্মু, আমি ঘুমাচ্ছি তো, আমাকে শান্তি মতন ঘুমাতে দাও। আমায় আর বিরক্ত করো না, আমার একদম ভালো লাগছে না। প্লিজ আম্মু, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই বলে মেহু আবারও ঘুমে ঢলে পড়ে। তার আম্মু তাকে অনেকবার ডাকাডাকি করলেও আর কোনো সাড়া দেয় না। অবশেষে বাধ্য হয়ে তার আম্মু সেখান থেকে চলে গেলেন। মেহু যখন ঘুম থেকে উঠলো তখন প্রায় বিকেল 3টার কাছাকাছি বাজে। মেহু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসলো। অলরেডি দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে সবার। মেহুকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে মাহিনের আম্মু বললেন, কি ব্যাপার আম্মাজান? কি হয়েছে? আপনি এতক্ষণে রুম থেকে বের হলেন? সবাই তো দুপুরের খাবার খেয়ে নিয়ে এসে আপনি এখন কোনটা খাবেন? ব্রেকফাস্ট, লাঞ্চ নাকি ডিনার? আমাকে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার তিনটাই একসাথে দিয়ে দাও, আমি তিনটা একসাথে খেয়ে নেব। আরে এই মেয়ে বলে কি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি খাবি বল,
আমি সেটাই তোকে বানিয়ে দিচ্ছি। তোমাকে বানিয়ে দিতে হবে না, এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি নিজের খাবারটা নিজেই বানিয়ে নিব। তাছাড়া তোমাদের যদি কোনো কাজে হেল্প প্রয়োজন হয় তাহলেও আমাকে বলতে পারো। ভাবতেছি এখন থেকে নিজেকে সংসারী মেয়ে বানিয়ে তুলবো। হাজার হোক সংসার তো আমাকে করতেই হবে। ওরে বাবা রে বাবা, আমাদের পিচ্চি মেয়েটা কবে এত বড় হয়ে গেছে! আমি তো ভাবতেই পারি না এখন আমাদেরকে কাজ করে খাওয়াবে। আল্লাহ, তুমি আমাদের মেয়েটাকে অনেক বছর আয়ু দিও। ধন্যবাদ তোমাকে আল্লাহর কাছে আমার ব্যাপারে শুভকামনা করার জন্য। যাই হোক ছোট আম্মু, আমি কিন্তু একদম মজা করছি না, আমি একদম সিরিয়াস সত্য কথাই বলছি। এখন থেকে আমি নিজেকে একদম পারফেক্ট সংসারী মেয়ে হিসেবে গড়ে তুলতে চাই। এই কথা বলে মিহু সেখান থেকে উঠে সোজা কিচেনে চলে গেল নিজের জন্য নাস্তা বানাতে। মাহিনের আম্মু বসে বসে সবকিছু দেখছিল। তিনি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না যে মেয়েটা কোনোদিন নিজের প্লেট ধুয়ে খাবার পর্যন্ত খায়নি, সেই মেয়েটা কিনা আজ কিচেনে এসে রান্না করছে। তিনি যেন নিজের চোখে অবিশ্বাস্য মনে হচ্ছিল। প্রায় আধ ঘন্টা পর কিচেন থেকে বের হয়ে আসে মেহু, হাতে একটা ছোট্ট বাটি, আর সেটাতেই রয়েছে অল্প একটুখানি চাউমিন। মিহু চাউমিনের বাটিটা এনে তার ছোট আম্মুর সামনে রাখলো, আর তারপরে সে তার ছোট আম্মুকে বলতে লাগলো, ছোট আম্মু, চাউমিনটা একটু চেক করে দেখে দাও তো ঠিকঠাক হয়েছে কিনা। আসলে জীবনে প্রথমবার রান্না করছি তো, তাই কোনো এক্সপেরিয়েন্স নেই। মাহিনের আম্মু চাউমিন থেকে কিছুটা মুখে দিলেন, দেখতে পেলেন লবণ অনেকটাই বেশি হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে লবণ কমানোর মতো কোনো ট্রিক্স জানা নেই, তাই তিনি মিহুকে বলতে লাগলেন, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু যেটা বেশি হয়ে গেছে সেটা তো কোনো রকম কমানোর উপায় দেখছি না। এখন কি করা যায় বলো তো? কি বেশি হয়েছে সেটা তো আমাকে বলবে, তা না হলে আমি বুঝবো কেমন করে, আর সেটা ঠিক করব কিভাবে? আসলে সত্যি বলতে হয়েছে কি মেহু, খাবারে লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। লবণ কমানোর মতন কোনো উপায় তো আমি দেখতে পাচ্ছি না, কারণ এটা চাউমিন। অন্য কিছু হলে না হয় কোনোভাবে কমিয়ে নেওয়া যেত। এটা তুমি কোন কথা বললে ছোট আম্মু? চাউমিন থেকে লবণ কমানো যাবে না এটার উপায় তো আমার খুব ভালোভাবেই জানা আছে। তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি কমিয়ে নিয়ে আসছি। এটা কোনো ব্যাপারই না আমার জন্য। এই বলে মিহু আবারও কিচেনে চলে গেল, আর এক বাটি পানি নিয়ে সেটাতে চাউমিনটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলো, আর তারপরে সেটা থেকে চাউমিন উঠিয়ে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলো, আর তারপরে আয়েশ করে সেটা খেতে লাগলো। এটা দেখে মাহিনের আম্মু মিহুকে বলতে লাগলো, আরে পাগলি মেয়ে, এটা তুই কি করছিস? চাউমিন পানিতে বুড়িয়ে তারপর খাচ্ছিস? তাতে কি হয়েছে? এতে আমার কোনো প্রবলেম নেই। লবণ একটু বেশি হয়ে গিয়েছিল, লবণটা কমিয়ে নিলাম, এই আর কি। আমি জানি না তোর মাথায় কোন ভূত চেপেছে, তবে তুই যে পাগল হয়ে গেছিস, তোকে দ্রুতই সাইকোলজিস্ট দেখাতে হবে। তুমি যে কি বলো না, আমার মাথা কেন খারাপ হতে যাবে? আমার মাথা একদম ঠিক আছে, আমার মাথায় কোনো প্রবলেম হয়নি। লবণ একটু বেশি হয়েছে সেই জন্য আমি বিকল্প ব্যবস্থা প্রয়োগ করলাম। এখানে মাথা খারাপ হওয়ার কি আছে বলো শুনি? আমি তো সেটাই বলছি, খাবারে একটু লবণ বেশি হয়েছে, তাই তুই খাবারে পানি ঢেলে দিবি আর তারপর সেটা পানিতে ধুয়ে আবার খেয়ে নিবি? এটা কোন ধরনের পাগলামো মার্কা কথা? আমি তো সেটাই বুঝতে পারলাম না। এত কিছু তোমাকে চিন্তা করতে হবে না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, আমি যদি তোমার ছেলের বউ হই তাহলে আমার এইসব এডিট করা রেসিপি খেতে পারবে না? মাপ চাই আম্মাজান, আমি নিজেই খুব ভালো রান্না করতে পারি, আর সেটা আপনি খুব ভালোভাবেই জানেন। আর তাই সব এডিট মেডিট করা রান্না আমি খেতে পারবো না। প্লিজ মাই ডিয়ার শাশুড়ি আম্মু, এইভাবে কথা বলো না। আমি না হয় এখন রান্না করি না, কিন্তু এডিট করে ঠিকঠাক করে নিতে পারবো। তুমি যদি আমার শাশুড়ি হয়ে আমাকে সাপোর্ট না করো তাহলে আমাকে সাপোর্ট করবে কে বলো শুনি? আচ্ছা বাবা, ঠিক আছে, সে যখন সময় হবে আর পরিস্থিতি আসবে তখন দেখে নেওয়া যাবে। এখনই তো চিন্তা করে কোনো লাভ নেই। বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। এখন খাবে নাকি তুমি আমার থেকে 2 চামচ চাউমিন? না বাবা, আমার চাউমিন খাওয়ার কোনো প্রয়োজন নেই, তোর চাউমিন তুই খেতে থাক। তখন মিহু আর কোনো কথা বললো না, চুপচাপ নিজের খাবার খেতে লাগলো। আর এদিকে মাহিনের আম্মু বেশ কিছুক্ষণ সেখানে বসে টিভি দেখে তারপর আবারও নিজের রুমে চলে গেলেন। এভাবেই কেটে গেল আরো 2 দিন।
ইতিমধ্যে মেহু মাঝে মধ্যে রান্নাঘরে আসে আর নিজের জন্য এটা ওটা রান্না করে আর নিজেই খেয়ে নেয়। সেদিন বিকেল বেলা হঠাৎ করে মিহু বাসা থেকে বের হচ্ছিল, তখনই পিছন থেকে তার আম্মু বলতে থাকে, কিরে, কোথাও যাচ্ছিস তুই? হ্যাঁ আম্মু, এই কদিন ধরে টানা বাসাতেই আছি, কোথাও বাইরে বের হওয়া হচ্ছে না। বাসায় বসে থাকতে থাকতে আমার বোরিং যাচ্ছে, ভাবছি একটু বাইরে থেকে ঘুরে আসি। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঘুরে ফিরে তারপর আবার তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসিস। কেন, আমাকে দেখতে শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে নাকি? হায় আল্লাহ, এটা আমি কি বলছি? আমার শ্বশুরবাড়ি তো এখানেই, আমার শ্বশুরবাড়ির সবাই তো সারাদিনই আমাকে দেখতে পায়, তাহলে আবার নতুন করে দেখতে আসার কি আছে? মিহুর আম্মু তখনই দুষ্টুমি করে মেয়েকে বলতে থাকেন, তুই আর মানুষ হলি না। তোর মনে হয় মানুষ হওয়ার কোনো ইচ্ছে নেই। তোকে আমি কি বললাম আর তুই আমাকে কি বলছিস? এইসব ফাজলামো কথা বাদ দিয়ে যেটা করতে চাচ্ছি সেটা করতে যা, আর সময় মতো বাসায় ফিরে আসিস। এই বলে মিহুর আম্মু সেখান থেকে চলে গেলেন। আর মেহুও হাসতে হাসতে বাড়ি থেকে বের হয়ে গেল। তবে তার মনে কি চলছিল সেটা বোঝা বড়ই দায়। মিহু বাড়ির সামনে দিয়ে এগিয়ে চলল, একটা খোলা মাঠে গিয়ে দাঁড়ালো। আর সেখানে দেখতে পেল পাড়ার সব ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে, অনেকেই খেলাধুলো করছে। মিহু তাদের সবাইকে ডেকে এক জায়গায় জড়ো করলো, আর তারপর তাদের সবাইকে বলতে লাগলো, এই তোমরা সবাই শোনো, তোমাদের সঙ্গে আমার একটা কথা আছে। আমার যে ওই চাচাতো ভাই আছে না, মাহিন, আমি যাকে বিয়ে করতে বলেছি। মেহুর এমন কথা শুনে সবাই হা করে মেহুর দিকে তাকিয়ে রইল। কেউ ভাবতেই পারেনি মেহু এমন কথা বলবে। সবাই মেহুর দিকে হা করে তাকিয়ে আছে। এটা দেখে মেহু আবারও বলতে লাগলো, আরে কি হলো, তোমরা এইভাবে আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন? আমি কি চিড়িয়াখানার কোনো জন্তু জানোয়ার নাকি, যে চিড়িয়াখানা থেকে ভুল করে এখানে চলে এসেছি আর তোমরা সবাই এভাবে হা করে আমার দিকে তাকিয়ে আছো? তখনই ওদের মাঝখান থেকে একটা ছেলে উঠে বলতে লাগলো, না মানে, আসলে তোমার কথা শুনে আমাদের মাথা ঘুরে যাচ্ছিল, এই আর কি। মাহিন তোমার আপন চাচাতো ভাই, তাও আবার তোমার চাইতে 1 বছরের ছোট, আর তুমি কিনা বলছো তুমি মাহিনকে বিয়ে করবে? হ্যাঁ বলছি তো, কি হয়েছে? আমি আমার চাইতে ছোট কাউকে বিয়ে করতে পারি না নাকি? না, আমরা সেরকমটা বলছি না, কিন্তু তাই বলে নিজের আপন চাচাতো ভাইকে, এটা তো জাস্ট অকল্পনীয়। অকল্পনীয় বলতে কিছুই নেই, আমার ইচ্ছে হয়েছে তাই বলছি। তাছাড়া যেটা বলছি সেটা একদম সত্য কথা। আমি মাহিনকেই বিয়ে করছি এবং খুব তাড়াতাড়ি বিয়ে করব। তাই তোরা সবাই এখন থেকে আমাকে ভাবি বলে ডাকবি। আচ্ছা ঠিক আছে, সে না হয় ডাকলাম, কিন্তু মাহিন ভাইয়া যদি আমাদেরকে এসব কথাবার্তা শুনে বোকা দেয় তখন কি হবে? কোনো বকা দিব না তোদেরকে। আমি তোদেরকে সেই নিশ্চয়তা দিচ্ছি, মাহিন নিজেই তোদেরকে আমাকে ভাবি রাখার জন্য প্রলুব্ধ করবে। ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা সবাই তোমাকে ভাবি বলে ডাকবো, তখন কিন্তু আবার তুমি রেগে যেতে পারবে না, এই বলে দিলাম। আরে এটা তোরা কেমন কথা বলছিস? তোরা আমাকে ভাবি ডাকবি আর তার জন্য আমি রেগে যাব? এটা তো কখনোই হতে পারে না। তোরা আমাকে ভাবি বলেই ডাকিস, আমি অনেক খুশি হব আর তোদেরকে প্রতিদিন চকলেট খাওয়াবো। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো খুবই ভালো। তুমি যদি আমাদের সবাইকে চকলেট খাও তাহলে তোমাকে প্রতিদিন ভাবি ডাকবো, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তোরা যদি চকলেটের বিনিময়ে আমাকে ভাবি ডাকিস তাহলে তো আমার আরো অসুবিধাই হলো। তাহলে তোরা সবাই চল আমার সঙ্গে, ওই যে পাশের দোকানটায়, ওখান থেকে তোদের সবাইকে আজকে চকলেট কিনে খাওয়াবো। ঠিক আছে চলো, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা সবাই তোমার হাতের চকলেট খাবো। এই তোরা সবাই চল, মেহু ভাবি আমাদের সবাইকে চকলেট খাওয়াবে। এই বলে ছেলেটা তার সব বন্ধু বান্ধবদের নিয়ে সামনের দোকানটায় চলে আসলো। মিহু তাদের সবাইকে চকলেট কিনে খাওয়ালো। সবাই চকলেট নিয়ে খেতে খেতে সেখান থেকে চলে গেল। আর মিহু দোকানের বিল মিটিয়ে বাড়ির দিকে রওনা দিল। বিকেল ঘনিয়ে সন্ধ্যা হতে লাগলো। সেদিন মাহিন ভার্সিটি শেষ হওয়ার পর তার বন্ধুদের সঙ্গে বসে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিল, তাই বাসায় ফিরতে একটু দেরি হয়ে যায়। বাসার সামনে রাস্তা দিয়ে যখনই বাসায় ঢুকতে যাবে তখনই ওই ছেলেগুলোর সঙ্গে দেখা। সবাই তখন মাহিনকে বলতে লাগলো, মাহিন ভাইয়া, ভাবি আমাদের সবাইকে চকলেট খাইয়েছে, ভাবি কিন্তু সত্যি অনেক ভালো, আর বলে গেছে
আমাদের সবাইকে প্রতিদিন চকলেট খাওয়াবে। ছেলেগুলোর কথা শুনে বেশ চমকে যায় বা হিংসে কথার আগাগোড়া কোনো কিছু বুঝতে পারে না। তাই সে ছেলেগুলোকে বলতে থাকে। মানে তোরা কি বলতে চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কার ভাবি, কিসের ভাবি আর কিসের চকলেট? তখনই ছেলেগুলো মাহিনকে সমস্ত ব্যাপারটা খুলে বলে। সবকিছু শুনে মাহিন রেগে একদম ফায়ার হয়ে গেল। সে কোনোদিন ভাবতেই পারেনি মিনু এমন কিছু করবে। একটা মানুষের মিনিমাম লজ্জা শরমটুকু তো থাকা প্রয়োজন। এভাবে বাইরের মানুষের সামনে নিজের লজ্জা শরমের মাথা খেয়ে বেড়াবে, এটা তো কোনোদিন জাস্ট কল্পনাও করা যায় না। মাহিন রাগে ফুসফুস করতে করতে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে ড্রয়িং রুমে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, এই আম্মু আম্মু, এই বাড়িতে সব কি শুরু হয়েছে? আমি বাড়িতে থাকছি, এটা কি কারো সহ্য হচ্ছে না নাকি? মাহিনের চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির বড়রা সবাই বের হয়ে আসলো। আর তখনই ড্রয়িং রুমে জড়ো হয়ে মাহিনের আম্মু মাহিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে বাবা, কি হয়েছে? তুই এইভাবে চিৎকার করছিস কেন? বাড়িতে তো তুই এইভাবে কখনো চিৎকার চেঁচামেচি করিস না, আজ আবার তোর কি হলো? আমাকে চুপ করে থাকার অবস্থায় রেখেছো তোমরা? তোমরা তো যেসব কিছু শুরু করেছো, আমার তো মুখ বন্ধ করে থাকার কোনো উপায় আমি দেখছি না। কেন বাবা, কি হয়েছে তোর? আর কেনই বা তুই এইভাবে চিৎকার চেঁচামেচি করছিস? তুই যদি আমাদেরকে খুলে কিছু নাই বলিস তাহলে আমরা বুঝবো কিভাবে? তোমাদের বাড়ির মেয়ে পাড়ার লোকের কাছে কি বলে বেড়াচ্ছে সেটা তোমরা নিজেরাই জিজ্ঞাসা করে নাও। তারপর তোমরা নিজেরাই বলো, আমার চিৎকার করা উচিত নাকি নিজের মুখ বন্ধ করে রাখা উচিত? মানে মিহু আবার কি করেছে? মিহু তো সারাদিন বাড়িতেই থাকে, সে পাড়ার লোকেদের কাছে কিছু বলতে যাবে কখন? তখনই পাশ থেকে মিহুর আম্মু বলতে থাকেন, মিহু বিকেলবেলা বাইরে গিয়েছিল, তখনই হয়তো কিছু করেছে। তাই তিনি মিহুকে নিজের রুম থেকে ডেকে আনলেন আর তারপর ড্রয়িং রুমে সবার সামনে বলতে লাগলেন, কি রে মেহু, কি করছিস তুই? মাহিনী এইসব কি বলছে? তুই পাড়ার লোকের কাছে কি বলে এসেছিস? মিহু তখন নির্লিপ্ত ভাবে সবার সামনে দাঁড়িয়ে তার আম্মুকে যেটা জবাব দেয় সেটার জন্য কেউই প্রস্তুত ছিল না। কেউ ভাবতেই পারছিল না মিহু এমন কোনো উত্তর দিবে। কি হলো ভিউয়ার্স, আমার ধারণা যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনারাও তো মনে মনে ভাবছেন মিহু কি উত্তর দিয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক মিহু কি উত্তর দিয়েছিল। হ্যাঁ চলুন তাহলে মিহু কি উত্তর দিয়েছিল সেটা জেনে নেওয়া যাক। আমি ওদের কাছে বলে এসেছি আমি মাহিনকে বিয়ে করব। সবাই যেন আমাকে মাহিনের বউ মানে আমাকে ভাবি বলে ডাকে। লজ্জায় সবার মাথা কাটা যাওয়ার মতো অবস্থা। তখনই মিহুর আম্মু এগিয়ে এসে মিহুকে বলতে থাকে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি তো কোনোটাই বুঝতে পারছি না। কি সব পাগলামো কর্মকাণ্ড শুরু করেছিস? তুই কি আমাদেরকে শান্তিতে থাকতে দিবি না? আমি আবার তোমাদের সঙ্গে কি করলাম? আমার তো মনে হয় আমি তোমাদের সঙ্গে কিছুই করিনি। আমি তো শুধুমাত্র আমার পাওনা এবং যদি অধিকারটুকু বুঝে নেওয়ার চেষ্টা করছি মাত্র। সেখানে তোমাদের লজ্জা পাওয়ার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই তোর অধিকার আদায়ের জন্য তাই বলে এভাবে গ্রামের লোকের কাছে এইসব ফালতু কথা বলে বেড়াবি? এটা তো জাস্ট অকল্পনীয়। মেহু, তুই এইসব কি শুরু করেছিস? আমি তো বললাম তোমরা দাদির কথা রক্ষা না করলেও আমি ঠিকই তাদের কথা রক্ষা করব। আমি মাহিনকেই বিয়ে করব আর তার জন্য যদি আমাকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষ হতেও হয় তাতেও আমার কিছুই যায় আসে না। তবে সবকিছুর বিনিময়ে শুধু আমার মাহিনকেই চাই, কারণ আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে এই মাহিনকে আমি আমার স্বামী হিসেবেই মানতে শুরু করেছি। ছি ছি, এসব তুই কি বলছিস? কিছুই তো আমাদের মাথায় ঢুকছে না। আমাদের সামনে এসব কথা বলতে তোর লজ্জা করছে না একটু? না করছে না, এখানে লজ্জা পাওয়ার কি আছে? আমি কি খারাপ কিছু করছি নাকি যে আমার লজ্জা পেতে হবে? আমি তো ভালো কাজ করতে চলেছি, বিয়ে করব, তাও আবার আমার দাদি মানে তোমার মায়ের কথা রক্ষা করতে গিয়ে। সেখানে তো তোমার আরো আমাকে অ্যাপ্রিসিয়েশন করার কথা, তাই না? সবকিছুই ঠিক আছে, কিন্তু মা, একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে। মাহিন তোমার চাইতে বয়সে ছোট, তাই চাইলে এই ব্যাপারটা এত সহজভাবে নেওয়ার যায় না। সবকিছু সহজভাবে নেওয়া যায়,
যদি আমরা এই ব্যাপারটা খুবই সহজভাবে দেখি। বুঝতে পেরেছো আপু? এত চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা সবাই মিলে আমার আর মাহিনের বিয়ের ব্যবস্থা করো। কারণ যেহেতু আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি আমি মাহিনকে বিয়ে করব, তাহলে আজ না হোক কাল মাহিনকে আমি বিয়ে করেই যাব। এর অন্যথা কিছুই হবে না। আমি মরে গেলেও তোর মতো একটা রামসাগরের 3 নম্বর বাচ্চাকে বিয়ে করব না, এই তোকে আমি স্পষ্ট জানিয়ে দিলাম। প্রয়োজন হলে বাড়িঘর ছেড়ে দূরে কোথাও চলে যাব, কিন্তু তারপরেও না। কে বলে মাহিনার কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হনহন করতে করতে নিজের রুমে চলে গেল আর শব্দ করে রুমের দরজাটা লাগিয়ে দিল। মেহু তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। মাহিনের আম্মু সামনের দিকে এগিয়ে এসে মেহুর কাঁধে হাত রেখে বলতে থাকেন, মা প্লিজ এমন করিস না। তোর যেমন নিজের সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়েছে, মাহিনেরও তেমন নিজের সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়েছে। তুই তোর পছন্দ মতন কাউকে বিয়ে করে নে। মাহিনেরও হয়তো অন্য কোনো মেয়েকে পছন্দ আছে। ছি ছি ছোট আম্মু, তুমি নিজের ছেলের কথার কোনো গুরুত্ব দিতে গিয়ে দাদুর কথাকে অসম্মান করতে চাইছো? এটা তোমার কাছ থেকে জাস্ট কল্পনাও করিনি কোনোদিন। আমি কারোর কথা অসম্মান করতে চাইছি না, কিন্তু তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। দেখ, মাহিন এখন বড় হয়েছে, তার নিজের ব্যাপারে ভালো মতো সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়েছে। সে কি করবে না করবে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। আমি তাকে জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। তোমরা কেন শুধু শুধু নিজেদের উপর প্রেশার নিচ্ছ? আমাকে আমার ব্যাপারটা বুঝে নিতে দাও না। আমি নিজেই তোমার ছেলেকে, আর সে নিজেই তোমাদের সবাইকে বলবে সে আমাকে বিয়ে করতে চায়। সেটা কিভাবে সম্ভব? আমি তো এটাই ভেবে পাচ্ছি না। এইসব কিছু নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তোমরা জাস্ট আমাকে একটু সময় দাও, আমি সব কিছু ঠিকঠাক ম্যানেজ করে নিব। আর তারপর তোমরা নিজেরাই ব্যাপারটা দেখে নিও। তবে হ্যাঁ, আমি যা করছি আমাকে সেটা করতে দাও। আমার কাজে কোনো বাধা দিও না। মাহিনের আম্মু আর কোনো কথা বললেন না, চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইলেন। এদিকে মেহুর আব্বু আম্মু হাঁ করে মেহুর দিকে তাকিয়ে আছে। তারা মেহুকে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। তখনই মেহু তার আম্মুর দিকে এগিয়ে যায় আর বলতে থাকে, কিরে মা, এসব তুই কি শুরু করেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর মাথা টাথা সব খারাপ হয়ে গেছে নাকি? না আম্মু, সেরকম কিছুই হয়নি। আমার মাথা একদম ঠিক আছে। আম্মু শোনো, তোমাদেরকে একটা কথা বলি। জীবনে একজন মানুষকে মন থেকে ভালোবাসা যায়। আর আমি যখন থেকে বুঝতে শুরু করেছি তখন থেকে মাহিনকেই ভালোবাসতে শুরু করেছি। আর মাহিনকেই নিজের জীবনসঙ্গী হিসেবে ভাবতে শুরু করেছি। কারণ আমি আমার দাদুর কতটা প্রিয় নাতনি ছিলাম সেটা তোমরা সবাই খুব ভালো করেই জানো। তাই দাদুর কথা রক্ষা করা আমার দায়িত্ব এবং কর্তব্য। মেহুর কথা শুনে এগিয়ে আসেন মেহুর আব্বু। তিনি মেহুর মাথায় হাত রেখে মেহুকে বুকে টেনে নিয়ে বলতে থাকেন, হ্যাঁ রে মা, সত্যি তুই একদম ঠিক কথাই বলেছিস। আমরা তো এটা একদম ভুলে গিয়েছিলাম। তুই আমার আম্মুর অনেক পছন্দের মানুষ ছিলি। আমাদের বিয়ের 10 বছর পর তোর জন্ম হয়েছিল। তোকে পেয়ে আমাদের পরিবারটা খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। আর তখন থেকেই তোর দাদু তোকে ভীষণ ভালোবাসতো। তাহলে আমার দায়িত্বটা আমাকে পালন করতে দাও প্লিজ। তোমরা যদি আমাকে সাপোর্ট করতে না পারো অন্তত বাধা দিও না। এটা তোমাদের কাছ থেকে তোমাদের সন্তান হয়ে তো আশা করতেই পারি। এই বলে মিহু সেখান থেকে নিজের রুমে চলে গেল। তার আব্বু আম্মুও বেশ কিছুক্ষণ সেখানে গল্প গুজব করে নিজেদের রুমে চলে আসেন। তারপর দিন চলতে লাগলো। মিহু বিভিন্ন রকম ভাবে মাহিনের সামনে নিজেকে প্রেজেন্ট করতে লাগলো। বিভিন্ন ভাবে মাহিনকে ইমপ্রেস করার চেষ্টা করতে লাগলো। অপরদিকে মাহিনও ছিল নাছোড়বান্দা। সে কোনোভাবেই ইমপ্রেস হবার মতো পাত্র নয়। সে নিজের কথায় অনড়। সেদিন বিকেল বেলা হঠাৎ করেই মেহু শাড়ি পরে মাহিনের রুমে প্রবেশ করে দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেয়। মাহিন তখন বিছানায় শুয়ে ঘুমিয়েছিল। তখন মিহু সেই সুযোগে কোনো সাড়া শব্দ না করেই টুপ করে মাহিনের বুকের উপর শুয়ে পড়ল আর তাকে শক্ত করে জড়িয়ে ধরল। মাহিন তখন গভীর ঘুমে নিমগ্ন। সে বুঝতেই পারেনি তার বুকের উপর কেউ শুয়ে আছে। প্রায় ঘন্টাখানেক পর যখন হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল, তখন সে নিজের বুকের উপর ভারী কিছু একটা অনুভব করতে লাগলো আর কারো গরম নিঃশ্বাস তার বুকের উপর পড়ছিল। মাহিন চোখ খুলে দেখতে পেল কে একজন তার বুকের উপর শুয়ে আছে। ভীষণ রকম ভয় পেয়ে গেল, কারণ এই রুমে কারো আসার কথা নয়। মাহিনের রুমে সচরাচর কেউই আসে না।
তাছাড়া তার কোনো গার্লফ্রেন্ডও নেই যে এরকম প্রাঙ্ক করতে পারে। মাহিন ভয় পেয়ে চিৎকার দিতে যাবে, তখনই মিহু তার মুখটা চেপে ধরে আর বলতে থাকে, এটা কি হলো? তুই এইভাবে চিৎকার করছিস কেন? দেখতে পাচ্ছিস না আমি এখানে শুয়ে আছি? আমি কি সুন্দর চুপচাপ শুয়েছিলাম, তোর হার্টবিট শুনছিলাম, আর তখনই তোর এইভাবে ঘুম থেকে জেগে উঠতে হলো? এক ধাক্কায় মিহুকে নিজের বুকের উপর থেকে সরিয়ে দেয় মাহিন, আর তারপরেই উঠে বসে বুকে থুতু দিতে দিতে বলতে থাকে, তুমি মানুষ নাকি অন্য কিছু আমি সেটাই বুঝতে পারছি না। একজন মানুষ এভাবে নিজের রুমে ঘুমিয়ে আছে আর তার রুমে এসে তুমি এরকম একটা অঘটন ঘটাতে পারলে তোমার একবারও রুচিতে বাঁধলো না? ওরে বাবারে বাবা, আইসে না আমার মক্কার কারি সাহেব। এখানে রুচিতে বাদাবাদি আবার কি আছে? আমি কি পরপুরুষের সঙ্গে ঢলাঢলি করতে গেছি নাকি? আমি তোমার বিয়ে করা জামাইয়ের সঙ্গেই এই তো ভালোবাসা আদান প্রদান করতে এসেছিলাম। মিহুর এমন কথায় ভীষণ রকম রেগে যায় মাহিন, আর তখনই সে মিহুকে ধমক দিয়ে বলতে থাকে, কিসের জামাই কিসের বিয়ে? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি প্লিজ এক্ষুনি এই রুম থেকে বের হয়ে চলে যাও, তা না হলে তোমার সঙ্গে এমন কিছু ঘটবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। কি করবি তুই? বাড়ির সবাইকে ডেকে নিয়ে আসবি? সবাই খুব ভালো করেই জানে আমি কখনোই তোর রুমে আসি না। তুই তো কোন বাড়ির সবাইকে ডেকে নিয়ে আসবি, তখন আমি নিজেই সবাইকে বলবো তুই নিজেই আমাকে ডেকে নিয়ে এসেছিস, আর এখন তুই নিজেই আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছিস। একদম ভালো হচ্ছে না বলে দিলাম। তুমি চুপচাপ এখনই এই রুম থেকে বের হয়ে চলে যাও। আমি যে তোমাকে সহ্য করতে পারি না এটা কি তুমি বোঝো না নাকি? আমি বুঝতে চাইও না কোনো কিছু। আমি তোকে ভালোবাসি আর সারা জীবন তোকে আমার করেই রাখতে চাই, যাতে তুই অন্য কারোর হতে না পারিস। সেই ব্যবস্থাটা করার জন্য আমাকে যাই কিছু করতে হয় না কেন, আমি সেই সব কিছু করার জন্য একদম প্রস্তুত হয়ে আছি। আচ্ছা, তোমার কি এটা কোনোভাবেই মনে হচ্ছে না তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছো? যেটা করা তোমার উচিত হচ্ছে না। না, আমার একদমই সেরকমটা মনে হচ্ছে না। আমার তো এরকমটাই মনে হচ্ছে যে আমি যা করছি একদম ঠিক করছি, আর আমি যা করছি তাতে কোনো ভুল নেই। আর তোর যদি এটা মনে হয়ে থাকে আমি ভুল কিছু করছি, তাহলে তাই। আর আমি এই ভুলটাকেই কন্টিনিউ করে যাব যতদিন পর্যন্ত না তোকে আমি আমার করে পাবো। দাঁতে দাঁত লাগিয়ে কিরমির করতে করতে মাহিন মিহুকে বলতে থাকে, সেই আশা তোমার কোনো দিনও পূরণ হবে না। তোমার সেই আশাই গুড়ে বালি, এটা তুমি ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, সেটা সময় হলে দেখা যাবে। আমি এসব ব্যাপার নিয়ে একদমই কোনো কথা বলতে চাই না। আল্লাহ যা কপালে রেখেছে সেটা তো আজ হোক বা কাল হবেই। এই বলে মেহু মাহিনের বুকের উপর থেকে নেমে আসে, আর তারপরেই রুম থেকে বের হয়ে চলে যেতে চাইছিল। ঠিক ওই মুহূর্তেই পিছন ফিরে আবারও ফিরে আসে। তখনই মাহিন তাকে দেখে বলতে থাকে, কিরে, কি হয়েছে? তুই আবার চলে আসলি কেন? তুই না এখান থেকে চলে যাচ্ছিলি? কি করব বল, তোর কাছ থেকে চলে যেতে আমার একদমই মন চাইছে না। মন চাইছে তোর থেকে একটু ভালোবাসা নিয়ে যাই, তাই তো আবার ফিরে এলাম। মুয়া। এই বলে মেহুও মাহিনের গালে ঠাস করে একটা চুম্মা বসিয়ে দিল, আর তারপরে সেখান থেকে দৌড়ে চলে গেল। মাহিনকে কোনো কথা বলার সুযোগ পর্যন্ত দিল না। মাহিন রাগে ফুসফুস করছে, আর নিজের গাল ওয়াশরুমে গিয়ে প্রায় 10 বারের মতো সাবান দিয়ে ধুয়ে নিয়েছে। এর পরের দিন সকালবেলা মেহু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। ইদানিং দেরিতে ঘুম থেকে ওঠায় আজ সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছে বলে তার আম্মু একটু আশ্চর্য হলো, আর মেহুকে বলতে লাগলো, কি ব্যাপার মিহু, তুই আজ এত তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠলে কেন? তুই তো এই কয়দিন ধরে দেরিতে ঘুম থেকে উঠছিস। আম্মু, আজ সকাল সকাল আমার ঘুমটা ভেঙে গেল, তাই ভাবলাম একটু সকাল সকালে ঘুম থেকে উঠে যাই। এই কদিন ধরে তোদের দেরিতে উঠছি, আর দেরিতে ঘুম থেকে ওঠার শর্তের পক্ষে ভালো না, তাই তো ভাবছি এখন থেকে সকাল সকালে ঘুম থেকে উঠবো। সকাল সকাল ঘুম থেকে ওঠাতেও ভালো, কিন্তু তুই তো কখনো সেরকম ভাবে এত সকাল সকাল ঘুম থেকে উঠিস না। যখন ভার্সিটিতে যেতি তখন তো 8টার পর ঘুম থেকে উঠছিস, আর আজ তুই সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে গেছিস। তোর মতলবটা কি সেটাই তো বুঝতে পারছি না। মেহু একটু বিরক্তির স্বর নিয়ে তার আম্মুকে বলতে থাকে, আরে আম্মু, যদি এইভাবে কেন কথা বলো আমার সঙ্গে, আমি সেটাই বুঝতে পারি না। আমি সকালবেলা ঘুম থেকে উঠতাম না,
কিন্তু তার মানে এই নয় যে আমি কোনোদিন সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। আমার ইচ্ছে হয়েছে তাই এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি। এখানে আবার এত চিন্তা করার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। মেহুর আম্মু তখন আর মেহুকে কোনো কথা বললেন না। তিনি চুপচাপ নিজের কাজ করতে লাগলেন। মেহু নিচে আসলো, নিজের জন্য একটা ম্যাগি সিদ্ধ করলো আর তারপর সেটা নিজেই খেয়ে নিল। খাওয়া শেষ হয়ে গেলে সেখান থেকে শুধু নিজের রুমে চলে যায়। বেশ কিছুক্ষণ পর জামা কাপড় চেঞ্জ করে রুম থেকে বের হয়। ততক্ষণে সবাই সকালের নাস্তার জন্য চলে এসেছে। মেহুকে দেখে মেহুর আব্বু বলতে থাকে, কিরে মা, সকাল সকাল বাসা থেকে বের হচ্ছিস? কোথায় যাওয়ার আছে নাকি? না আব্বু, এই তো একটু একটা বান্ধবীর সঙ্গে দেখা করতে যাব, এক্ষুনি চলে আসব। তাহলে একটু পরে যা, আমি গাড়িতে করে তোকে তোর বান্ধবীর বাসায় সামনে নামিয়ে দেবো নে। না আব্বু, সেটার কোনো প্রয়োজন হবে না, আমি নিজেই চলে যেতে পারবো। আমাকে নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। আমি একটা অটো কিংবা সিএনজি ধরে চলে যাব। তখনই পাশে থেকে মাহিন মেহুর আব্বুকে উদ্দেশ্য করে বলতে থাকে, বড় আব্বু, তুমি বুঝতে পারতেছো না তোমার মেয়ের কার্যকলাপ? সে তো বান্ধবীর বাড়িতে যাচ্ছে না, নিশ্চয়ই যাচ্ছে কোনো অঘটন ঘটাতে। আর যেখানে এই অকাজ করতে চাচ্ছি, তোমাকে নিয়ে গেলে তো তুমি সব কিছু জেনে যাবে। তাই একা একাই যাচ্ছে, রাতে বাসায় কেউ এই ব্যাপারে কোনো কিছু জানতে না পারে। মেহু মাহিনের মুখ থেকে এই কথা শুনে একটা শয়তানি মার্কা হাসি দিয়ে মাহিনকে বলতে থাকে, হ্যাঁ, শয়তান শয়তানের বুদ্ধি ঠিকই জানে। তুই একদম ঠিক ধরতে পেরেছিস। যাই হোক, আমি এখন আসি। তুই এখানে বসে বসে ভাবতে থাক আমি কি করতে যাচ্ছি। এই কথা বলতে বলতে মেহু বাসা থেকে বের হয়ে গেল। আর এদিকে মাহিন মুখটাকে একটা পাঁচ মেরে বলতে থাকে, তোর যা ইচ্ছে তাই করতে থাক, তাতে আমার কিছুই যায় আসে না। তোর ব্যাপারে বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার। তুই মন চাইলে বৃন্দাবনে যেতে পারিস, তাহলে তো আমি আরো বেঁচে যাই। এই কথা বলতে বলতে মাহিন নিজের নাস্তা খেয়ে শেষ করলো আর তারপর রুমে চলে গেল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর সে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেবে। এদিকে মেহু বাসা থেকে বের হয়ে একটা প্রিন্ট আউটের দোকানে চলে গেল। সেখানে কিছুক্ষণ নিজের কাজ করে তারপর চলে আসলো মাহিনের ভার্সিটিতে, অর্থাৎ যে ভার্সিটিতে মেহু নিজেও পড়াশোনা করত। ভার্সিটির প্রাক্তন ছাত্রী সে। এই ভার্সিটিতে অনেকেই মোটামুটি মেহুকে চিনে। মেহুর ভার্সিটিতে এসেই সোজা মাহিনী ডিপার্টমেন্টে চলে গেল, যেখানে বলা চলে প্রায় সবাই মেহুকে চেনে। সবাই মেহুর সঙ্গে কথা বলতে লাগলো, কুশল বিনিময় করতে লাগলো। আর তখনই মেহুর মাহিনী ডিপার্টমেন্টের সবাইকে সেখানে ডেকে নিল আর বলতে লাগলো, ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে একটা খুশির খবর দেওয়ার জন্য আমি এখানে এসেছি। তোমরা তো সবাই জানো তোমাদের ডিপার্টমেন্টের মাহিন আমার আপন চাচাতো ভাই। তবে তার সঙ্গে আমার গোপন আরও একটা সম্পর্ক রয়েছে, যেটা তোমরা কোনোদিনও জানতে বা এখনও তোমরা জানো না। সেই সম্পর্কটা উন্মোচন করার জন্যই আমি এখানে এসেছি। তো স্টুডেন্ট, তোমরা কি সেই ব্যাপারটা জানতে চাও? এইটুকু বলে থামে মেহু। আর তখনই ভার্সিটির সমস্ত স্টুডেন্টদের সঙ্গে একটা উত্তেজনাময় ভাব চলে আসে। সবাই একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে আর অপেক্ষা করতে থাকে কখন মেহু এটা বলবে মাহিনের সঙ্গে তার ঠিক কি সম্পর্ক। তখনই ওইসব ছাত্রছাত্রীদের মাঝখান থেকে একজন ছাত্র বলে ওঠে, অবশ্যই আমরা সেটা জানতে চাই। আমরা তো শুধু এটাই জানি যে মাহিন আপনার চাচাতো ভাই হয়, কিন্তু আপনাদের মধ্যে কি এমন গোপন সম্পর্ক রয়েছে যেটা আমরা আজ পর্যন্ত বা এখন পর্যন্ত জানি না? আপনি প্লিজ আমাদেরকে সেটা খুলে বলুন, আমরা সেটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তখন একটু থেমে যায় মেহু আর তারপরে একটু বিশ্রাম নিয়ে আবারও বলতে থাকে, এতদিন তোমাদের কাছে এই ব্যাপারটা সম্পূর্ণ গোপন রেখেছি। এখন আর এই ব্যাপারটা তোমাদের কাছে গোপন রাখবো না। এই ব্যাপারটা সম্পূর্ণ তোমাদের কাছে প্রকাশ করার জন্যই আজ আমি এখানে এসেছি। মাহিনের সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক, কিন্তু মাহিন এই ব্যাপারটা এখন স্বীকার করতে চায় না। তাই আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি আমার অধিকার আমি আদায় করে নেব। কারণ যাকে এতদিন আমি আমার জীবনের সর্বস্ব ভেবে এসেছি, এখন তো আর আমি তাকে আমার জীবন থেকে বাদ দিয়ে দিতে পারি না। আরো রহস্য চলে আসে সেখানে। ভার্সিটির সমস্ত স্টুডেন্ট মিহুর মুখের দিকে হা করে তাকিয়ে আছে। মিহু এরপর কি বলবে সেটা শোনার জন্য তাদের সময় যেন পেরোতেই চাইছে না। তখনই আবারও ওই স্টুডেন্ট গুলোর মাঝখান থেকে একজন মিহুকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি হলো মিহু আপু, তুমি থেমে গেলে কেন? এরপর কি হয়েছে বলো? আমাদের কি সম্পর্ক তোমার মাহিনের সঙ্গে, আমরা সেটা জানতে চাই। প্লিজ আমাদেরকে সবাইকে
সেটা তুমি খুলে বলো। মিহু আবারও একটু বিরতি নিল, আর তারপরে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলতে লাগলো। সেই ছোটবেলায় আমার দাদি মাহিন আর আমার বিয়ে করিয়ে রেখে গেছেন। আমি সেটাকে ছোটবেলা থেকেই মেনে এসেছি, কিন্তু এখন মাহিন আমাকে মেনে নিতে চাইছে না। সে আমাকে বিয়ে করতে অস্বীকার করছে। ছাত্রছাত্রীদের মাঝে এক তুমুল উত্তেজনা কাজ করতে লাগলো। তারা তো কোনোভাবেই কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছে না। তারা যতদূর জানে, মেহু মাহিনের চাইতে বয়সে বড়। মেহু মাহিনের জ্যাঠাতো বোন। তাহলে মেহুর সঙ্গে মাহিনের কিভাবে বিয়ের মতো সম্পর্ক হতে পারে? তারা এটাই ভেবে পাচ্ছে না। তখনই একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে, আর তখনই মেহু সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে। দেখো, আমি জানি তোমরা আমার কথা বিশ্বাস করবে না, তবে আমি যা বলছি একদম সত্যি কথাই বলছি। মাহিনের সঙ্গে আমার এরকমটাই সম্পর্ক হওয়ার কথা। মাহিনের সঙ্গে আমার বিয়ের স্মৃতিস্বরূপ আমার দাদি নিজের হাতের বালা জোড়া আমার হাতে পরিয়ে দিয়ে গেছিল, সেই ছোটবেলায়, যেটা আমি এখনো অনেক যত্ন করে আমার কাছে রেখে দিয়েছি। তোমরা যদি চাও তাহলে সেই প্রমাণ আমি তোমাদেরকে দেখাতে পারি। ছাত্রছাত্রীরা আরো উৎসুক হয়ে ওঠে, আর তখনই মেহু নিজের পার্স থেকে এক জোড়া অনেক পুরনো বালা বের করে সবার সামনে তুলে ধরে বলতে থাকে। এই হলো সেই বালা জোড়া, যেটা আমার দাদি মাহিনের সঙ্গে বিয়ের সাক্ষী স্বরূপ আমাকে দিয়ে গেছিল। উপস্থিত ছাত্রছাত্রী সবার মধ্যে আরো উৎসাহ কাজ করতে লাগলো। তারা আরো কিছু জানার জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু তাদের সে জানাটা আদেও আর হয়ে উঠলো না। কারণ ঠিক ওই মুহূর্তেই মাহিন সেখানে এসে পৌঁছে গেল। মাহিন সেখানে পৌঁছানো মাত্রই পরিবেশ অন্যরকম হয়ে গেল, কারণ মাহিন সেখানে এসেই মিহুকে ধমক দিয়ে বলতে থাকে। কি হচ্ছে এখানে? এসব তুই কি নাটক শুরু করেছিস? এখানে এসে তোর কি মাথা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা কেন খারাপ হতে যাবে? আমার মাথা তো সম্পূর্ণ ঠিক আছে। মাথা তো খারাপ হয়েছে তোর, আর সেই কারণেই তো তুই আমাকে অস্বীকার করতে চাইছিস, আমাদের বিয়েটাকে অস্বীকার করতে চাইছিস। তুই কোনোভাবেই আমাকে মেনে নিতে পারছিস না। কেন করছিস আমার সঙ্গে এসব তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোর দুইটা পায়ে ধরি, তুই দয়া করে এসব নাটক বন্ধ করে। এসব আমি আর নিতে পারছি না। প্লিজ আমাকে একটু শান্তিতে থাকতে দে। প্লিজ, আমি তোর কাছে রিকোয়েস্ট করে বলছি। তুই আমাকে রিকোয়েস্ট করছিস, সেটা ঠিক আছে, কিন্তু আমি তো রিকোয়েস্ট রক্ষা করতে পারবো কিনা সেটা আমি সত্যিই জানি না। আর এই ব্যাপারে আমি তোকে কোনো কথা দিতে পারছি না, কারণ এটা আমার একান্তই ব্যক্তিগত আর খুব সিরিয়াস ইস্যু। মানে তুই আমার মান সম্মানের 12টা বাজিয়ে দিবি, এই তো ঠিক করে রেখেছিস? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। এসব তুই কি বলছিস? তুই আমার স্বামী, আমি তোর মান সম্মান নষ্ট করব, এটা তুই ভাবলি কি করে? হাজারো লোক, আমি তোর স্ত্রী, তোর মান সম্মান রক্ষা করা আমার দায়িত্ব এবং কর্তব্য। আমি এমন কথা কোনোদিনও চিন্তাও করতে পারি না। যাক, আমি তোর কোন কালের স্বামী হই না, আর না তো কোনো কালই তোর স্বামী হওয়ার কোনো ইচ্ছে আমার আছে। তবে একটা কথা আমি তোকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ তুই যে এই সব কিছু করতেছিস, এসব কিছু বন্ধ করে। এসব কিছু আমার আর ভালো লাগতেছে না। আমি এসব কিছু থেকে রেহাই পেতে চাই। প্লিজ বন্ধ কর সব। দেখ, আমি তো স্ত্রী হয়েছি, এই হিসাবে তুই আমার কাছে কিছু একটা চাইতেই পারিস, কিন্তু সেটা আমি দিতে পারবো কি না তার কোনো গ্যারান্টি আমি তোকে দিতে পারবো না, কারণ তুই যেটা চাইছিস সেটা দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমি তোর স্ত্রী হই, আমি তো আজীবন তোর সঙ্গে থাকবো, তোর হাড় মাস জ্বালিয়ে খাবো। তাহলে তুইও আমার স্পষ্ট কথা শুনে রাখ, আমি জীবিত থাকতে কোনোদিন তোকে আমার বউ হিসেবে মানি না আর মানব না। তুই যদি আমাকে পাওয়ার জন্য যুদ্ধেও না মিস, তবে তোর শত্রুপক্ষ হয়ে আমি দাঁড়িয়ে থাকবো। আমি কখনোই তোকে জয়ী হতে দেব না। তোকে পাওয়ার জন্য যুদ্ধে নেমে যদি আমি তো কেউ আমাকে শত্রু হিসেবে পায়, তাহলে তোকেও শেষ করে দিতে আমি দুবার চিন্তা করব না, কিন্তু তারপরও আমার তোকেই লাগবে। ঠিক আছে, চেষ্টা করতে কোনো দোষ নেই। চেষ্টা তুই করতেই পারিস, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি তুই কোনোদিনও সফল হতে পারবি না। তোর সফল হওয়ার বিন্দুমাত্র কোনো রাস্তা খোলা নেই। এই বলে মাহিন সেখান থেকে চলে গেলে সেখান থেকে একদমই চলে গেল না মেহু। সেখানে দাঁড়িয়ে থেকেই আবারও সেই সমস্ত স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো। ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আমি কি বললাম সেটা তো তোমরা শুনতেই পারলে। এখন থেকে তোমরা সবাই আমাকে ভাবি বলে ডাকবে, বুঝতে পেরেছো? ঠিক আছে মিহু ভাবি,
এখন থেকে তোমাকে আমরা সবাই ভাবি বলি রাখবো। তবে এর জন্য মাহিন যদি আমাদেরকে কোনো কিছু বলে তার সম্পূর্ণ দায়ভার তোমার। ওকে ঠিক আছে, ডোন্ট ওয়ারি, এটা নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না। এই ব্যাপারটা সম্পূর্ণ আমি দেখে নেব। তোমরা শুধু আমার পাশে থেকো আর সবাই আমাকে ভাবি বলে ডেকো। আর একটা কথা, তোমরা সবাই মাহিনকে মেহু ভাবির জামাই বলে ডাকবে, বুঝতে পেরেছো? ঠিক আছে ভাবি, কোনো সমস্যা নেই। আমরা সবাই মাহিনকে মিহু ভাবির জামাই বলে ডাকবো। অতঃপর বেশ কিছুক্ষণ থেকে চলে আসে। আর এদিকে মাহিন ক্লাসরুমে পৌঁছাতেই তার ক্লাসের স্টুডেন্টরা সবাই ক্লাসে চলে আসে। মাহিনকে দেখেই সবার মেহুর বলে যাওয়া কথাটা বলতে থাকে। এই যে মিহু ভাবির জামাই, কেমন আছিস? এই এসব কি বলছিস তোরা? তোদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি সব পাগলের মতো প্রলাপ করছিস? আরে ভাই, আমাদের মাথা খারাপ হতে যাবে কেন? তোর বউ তো আমাদেরকে বলে গেল তোকে এটা বলতে, এখানে আমাদের কি দোষ? মিহু ভাবির জামাই। দেখ, এখন আমি সত্যিই বলছি, আমার কিন্তু ভীষণ মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তোদেরকে মেরে একদম তক্তা বানিয়ে দেব, এই বলে দিলাম। তখন কিন্তু তোরা আবার আমাকে দোষ দিতে পারবি না। সেটার চেষ্টা তুই করতে পারিস, কিন্তু তাতে কোনো লাভ হবে না মিহু ভাবির জামাই। এই বলে সমস্ত ছাত্ররা আবারও তাকে খেপাতে খেপাতে ক্লাস থেকে বের হয়ে চলে গেল। এদিকে কিছুক্ষণের মধ্যেই ক্লাসের ঘন্টা পড়ে যায়। সমস্ত ছাত্ররা আবারও ক্লাসে ফিরে আসে। টিচার চলে আসাতে ক্লাস শুরু হয়ে গেল। মাহিন তাদেরকে কিছু বলতে চাইলো, আর কিছুই বলতে পারলো না। সবাই ক্লাসে মনোযোগ দিল। টিচার ক্লাস করাতে লাগলো। এভাবেই দিনটা কেটে গেল। তবে ছাত্ররা যখনই সুযোগ পাচ্ছিল, মাহিনকে বারবার মিহু ভাবির জামাই বলে খেপাচ্ছিল। মাহিন কিছু বলতে চাইলেও বলতে পারছিল না, কারণ এটা দুজন একজন বললে তাদেরকে থামানো যেত। পুরো ক্লাসের স্টুডেন্ট, তাদেরকে থামানো একদম অসম্ভব। ভার্সিটি শেষ হলে মাহিন ভার্সিটি থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসে। রাগে তার গা ঘিন ঘিন করছে। ড্রয়িং রুমে এসে বইগুলো ছুঁড়ে ফেলে দিল। তার আম্মু তখন কিচেনে কিছু একটা কাজ করছিল। ছেলের এমন রাগান্বিত চেহারা দেখে তিনি দৌড়ে ড্রয়িং রুমে চলে আসেন আর ছেলেকে বলতে থাকেন কি হয়েছে। তখনই ছেলে বলতে লাগলো, আমি এই বাড়ি থেকে চলে যাব অনেক দূরে। এই বাড়িতে আমি থাকবো না, এখানে আমার থাকতে একদম ইচ্ছে করছে না। প্লিজ তোমরা আমাকে আর আটকাবে না, এই বলে দিলাম। তো কি হয়েছে সেটা তো তুই আমাদের খুলে বলবি। তুই যদি সেটা আমাদেরকে খুলে না বলিস তাহলে আমরা বুঝবো কিভাবে? মেহু আমাকে যেভাবে অত্যাচার শুরু করেছে, সেভাবে আমি আর এক মুহূর্ত বাড়িতে থাকতে পারছি না। ও সেদিন পাড়ার ছেলেদের কাছে এসব উল্টাপাল্টা কথা বলেছিল, আর আজ আমার ভার্সিটিতে গিয়ে পুরো ডিপার্টমেন্টে আমার নামে উল্টাপাল্টা কথা বলে আসছে। আর এখন সবাই আমাকে মেহু ভাবির জামাই বলে খেপাচ্ছে। মাহিনের আম্মু ভীষণ চিন্তায় পড়ে গেলেন। তিনি ভেবেই পাচ্ছেন না এই মুহূর্তে ওনার কি করা উচিত, কি করলে এই সমস্যা থেকে সমাধান মিলবে। তিনি বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন, আর তারপরে তিনি মাহিনকে বলতে লাগলেন, দেখ বাবা, তোকে আমি একটা কথা বলতে চাই। তুই আগে মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবি, তারপর আমাকে যা উত্তর দেওয়ার দিবি, তখন আমি তোকে আটকাবো না। তখন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। আর তারপরে তার আম্মু তাকে বলতে শুরু করলো, দেখ বাবা, একটা মানুষ যখন কাউকে পাগলের মতো ভালোবাসে তখনই এমন পাগলের মতো কর্মকাণ্ডগুলো করে থাকে। তাই একজন মা হিসেবে এবং একজন মেয়ে হিসেবে আমি তোকে অনুরোধ করতে চাই, তুই বিভূতকে অনেক ভালোবাসে, সে সত্যিই তোর জন্য অনেক কিছু করতে পারে। এমনকি নিজের মান সম্মান নিয়ে ভাবে না যে মেয়েটা, একবারও চিন্তা করে না সে নিজের জীবন দিতে তোর জন্য। তা হবে না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি সেটাই বুঝতে পারছি না। তুমিও ওই মেয়েটার মতো পাগলামি ছাগলামি কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ আমি খুব ভালো করে জানি ভালোবাসা কাকে বলে। আমি তো তোর বাবাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই ভালোবাসাটা আমার চাইতে প্রখর কেউ জানে না। কিন্তু আমিও তাই বলে এই রকম ছাগলি মার্কা একটা মেয়ে কিনা আমার জীবনটা তেজপাতা বানিয়ে ছেড়ে দিয়েছে। সে যা কিছু করেছে শুধুমাত্র তোকে পাওয়ার জন্য করেছে, কারণ সে তোকে ভীষণ ভালোবাসে, কোনোভাবেই তোকে হারিয়ে ফেলতে চায় না। অ্যাট এনি কস্ট তোকে পেতে চাই। মায়ের কথায় ভীষণ রকম বিরক্ত হয় মাহিন। সে নিজে এটা কোনোভাবে ভেবে পাচ্ছে না তার মাও কিভাবে মেয়ের সঙ্গে তালে তাল মিলাচ্ছে। আমি বুঝতে পারছি না, তোমারও কি মাথা পাগল হয়ে গেছে নাকি? কী সব উল্টাপাল্টা কথা বলছো? এর মতো সাইকো একটা মেয়েকে আমি বিয়ে করব সবার সামনে হাসির পাত্র হওয়ার জন্য?
এই বলে তার মাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে মাহিন নিজের রুমে চলে গেল। আর এদিকে মিহু সবকিছুই দূরে দাঁড়িয়ে থেকে শুনছিল। মাহিন সেখান থেকে চলে যেতেই সে সোজা দৌড়ে নিজের রুমে চলে গেল আর দরজাটা লাগিয়ে দিল। বিকট একটা আওয়াজ হলো। মাহিনের আম্মু সবটাই দেখছিলেন। তিনি বুঝতে পারলেন মিহু মনে মনে কষ্ট পেয়েছে ভীষণ, তাই তিনি দৌড়ে মিহুর সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন। ততক্ষণে মিহু ঘরের দরজায় সিটকিনি দিয়ে দিয়েছে। উনি পাশের জানালা দিয়ে দেখার চেষ্টা করলেন। তারপর উনি যেটা দেখলেন সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। মিহু গলার ওড়না খুলে দিয়ে ফ্যানের সঙ্গে সেটা ঝুলানোর চেষ্টা করছে। মুহূর্তের মধ্যে ওনার চোখ যেন অন্ধকার হয়ে উঠলো। তিনি কিছুই ভাবতে পারছেন না মিহু এমন কিছু একটা করতে চলেছে। সারা বাড়ি চিৎকার করে মাতিয়ে তুললেন তিনি। সবাই সেখানে চলে আসলেন। সবাই জানালা দিয়ে দেখছিল মিহু ফ্যানের সঙ্গে নিজের ওড়নাটা ঝুলানোর চেষ্টা করছে। তবে ততক্ষণে ওড়না ঝুলিয়ে ফেলেছে, গিট দিয়ে দিয়েছে, শুধু গলাটা ঝুলানোর বাকি। ততক্ষণে মাহিনের সবার চিৎকার শুনে চলে আসে। মাহিন তো ভীষণ রকম অবাক হয়ে যায়। মিহু এরকম একটা কিছু করবে সেটা কোনোদিনও কল্পনাও করেনি। সে তো মনে মনে ভাবতো মিহু শুধুমাত্র পাগলামি করে, কিন্তু মিহু এতটা সিরিয়াস ছিল এটা ভাবতে পারেনি মাহিন। কিন্তু এই মুহূর্তে যেভাবেই হোক মিহুকে বাঁচাতে হবে। মিহুকে একদম সিরিয়াস মনে হচ্ছে, এক্ষুনি গলা ঝুলিয়ে দিবে মনে হয়। তাই মাহিন আর এক মুহূর্ত দেরি না করে সোজা ছাদে চলে গেল। ছাদ থেকে মিহুর রুমের পাশ দিয়ে একটা ওয়াশরুমের পাইপ আছে, সেটা দিয়ে ব্যালকনি দিয়ে রুমের ভিতর প্রবেশ করলো। মেহু ততক্ষণে গলা ঝুলিয়ে দিয়েছে। মাহিন কোনো রকমে তার পা আগলে ধরলো মেহুকে, কোনো রকমে নামিয়ে নিল। আর তারপরেই ঠাস করে মেহুর গালে একটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, পাগল হয়ে গেছিস নাকি? এসব তুই কি করছিস? তুই মরে গিয়ে কি প্রমাণ করতে চাইছিস? আমি কোনো কিছু প্রমাণ করতে চাই না। যেখানে ভালোবাসার কোনো মূল্য নেই, ভালোবেসে আমি তোকে পাবো না, সেখানে আমি বেঁচে থাকতে চাই না। আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। আমি নিজেকে শেষ করে দেব। ছেড়ে দে আমাকে। বাঁচালি কেন আমায়? ততক্ষণে মাহিন মেহুকে ছেড়ে দিয়ে রুমের দরজা খুলে দেয়। আর সবাই রুমে প্রবেশ করে। সবাই কান্না করতে করতে মেহুকে জড়িয়ে ধরে, কিন্তু মেহু এক ঝটকায় সবাইকে ছাড়িয়ে দেয় আর বলতে থাকে, আজ তোমরা আমাকে পাঠিয়ে নিলেও নেক্সট টাইম কোনো দিন আমাকে বাঁচাতে পারবে না। কারণ ভালোবাসার মানুষকে হারিয়ে আমি বেঁচে থাকতে চাই না, আর আমি বেঁচে থাকবোও না। তোমরা যত চেষ্টাই করো না কেন আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না। আবারও এগিয়ে আসে মাহিন আর আবারও ঠাস করে মেহুর গালে আরো একটা চর বসিয়ে দিয়ে বলতে থাকে, কে তুই? নিজেকে কিভাবে? আমি কিছু বুঝতে পারছি না। এতদিন তো শুনতাম ছেলেরা মেয়েদেরকে ভালোবাসে, নিজের জীবন দিয়ে দেয়, আর এখন কিনা তুই নিজের জীবন দিয়ে দিতে চাইছিস? হ্যাঁ চাইছি, কারণ আমি তোকে সত্যিই ভালোবাসি, আর ভীষণ ভালোবাসি। তোকে না পেলে আমি বেঁচে থাকবো না, এটাই সত্যি। মরে গিয়ে ভালোবাসা প্রমাণ করা যায় কিনা সেটা আমি জানি না, তবে তুই বিহীন আমি বেঁচে থাকতে পারবো না। তাহলে তুই কি ভাবছিস তোকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো? কেন পারবি না? তুই তো আমায় ভালোবাসিস না। তুই অবশ্যই আমার কি ছাড়া ভালো থাকতে পারবি, আর তুই তো এটাই চাস। কে বলেছে আমি তোকে ভালোবাসি না? আমি তোকে অনেক ভালোবাসি। আমি তো সেই ছোটবেলা থেকেই তোকে ভালোবেসে এসেছি। আমি তো শুধু তোকে একটু যাচাই করতে চেয়েছিলাম, আর তুই এমন কিছু একটা করে বসলি। তার মানে মানে এটাই যে আমিও তোকে ভীষণ ভালোবাসি, তবে তুই আমাকে কতটা ভালোবাসিস সেটা আমি শুধু একটু যাচাই করতে চেয়েছিলাম। কিন্তু তার বিনিময়ে যদি এরকমটা করবি, এটা আমি কোনো দিন কল্পনাও করিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি তোকে ভীষণ ভালোবাসি। তোকে এতটা কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আই অ্যাম সো সরি। প্লিজ আমায় মাফ করে দে। এই বলে সবার সামনেই হাঁটু গেড়ে বসে কান্না করতে থাকে মাহিন। তখনই মিহু তার হাত দুটো ধরে টেনে তুলে আর তাকে সবার সামনে জড়িয়ে ধরে বলতে থাকে, ভালোবাসার মানুষের কাছে কখনো কোনো অপরাধ থাকে না। তুই আমায় ভালোবাসিস, আর আমিও যেখানে দুজন দুজনকে ভালোবাসি সেখানে পৃথিবীর কোনো বাধাই আমাদেরকে আটকে রাখতে পারবে না। ভালোবাসার জয় অবশেষে হলে হবে, এটা আমি জানি। হ্যাঁ, সত্যিকার অর্থে ভালোবাসে, সেটার জয় তো একদিন একদিন হবেই, আর আমাদের জয় কেউ আটকাতে পারবে না। এই বলে মাহিনও মিহুকে শক্ত করে জড়িয়ে ধরে আর তার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। উপস্থিত সবাই লজ্জা পেয়ে সেখান থেকে দরজাটা বাহির থেকে লাগিয়ে দিয়ে চলে গেল।
আর তারা একে অপরকে জড়িয়ে ধরে ভালোবাসার আলিঙ্গন করতে করতে নতুন জীবনের স্বপ্ন দেখতে লাগলো। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনার কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশেই থাকবেন। নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।